পিরামিড দেখতে যাচ্ছি ইজিপ্টে। এখন বাজে সকাল 10টার মতো, ফ্লাইট 1টায়, যেতে লাগবে 6 ঘন্টা। দেখা যাক ইজিপ্টে কেমন লাগে। সব সময়ের মতো এবারও আমি একদম শেষের দিকে ছিলাম চেক ইনে। এসে দেখি চেক ইন প্রায় শেষ। ব্যাপার না, ঠিকঠাক মতো চেক ইন করা হয়েছে। গেটের কাছে যাচ্ছি। এখন চলতেছে সেন্ট প্যাট্রিক্স ডে উইক, যে কারণে অনেক মানুষ আইল্যান্ডে আসছে, বাট অত বেশি মানুষ আইল্যান্ড ছেড়ে যাচ্ছে না। ডিপার্চার এরিয়াটা মোটামুটি ফাঁকা। প্লেনে পড়ার জন্য 6 ঘন্টার ফ্লাইট, যেহেতু একটা বই নিয়েছি, ওইটা হলো 10 cities that led the world, লিখেছে হলো পল স্ট্র্যাথার্ন। এবং বেশ ইন্টারেস্টিং একটা বই, তার কারণ শুধু পুরান সিটির কথা বলা হয়েছে তা না, আধুনিক যে সিটিগুলো আছে যেগুলো দুনিয়ায় বিশাল ভূমিকা রাখতেছে সেই চেঞ্জে, ওগুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছে। টোটাল 10 সিটির। ভালো লাগবে আশা করি। আমি অলরেডি 1/3 পড়ে ফেলছি, বাকি 2/3 এই প্লেন জার্নিতে শেষ হয়ে যাওয়া উচিত। ওকে, আমি এখন হোটেলের ছাদে। আমার পিছনে দেখতে পাচ্ছেন আমি গিজায়, পিরামিড দেখা যাচ্ছে পিছনে। এয়ারপোর্টে আমি যখন নেমেছি, এয়ারপোর্টে আমি ক্যামেরা বের করিনি, তার কারণ আপনারা জানেন নাকি আমি জানি না, ইজিপ্টের সাথে ক্যামেরার খুব ভয়াবহ ধরনের একটা বাজে সম্পর্ক আছে। ইনফ্যাক্ট ইজিপ্টে একটা ল আছে যে যদি আপনার 5000-এর বেশি ফলোয়ার বা 5000-এর বেশি ইউটিউব সাবস্ক্রাইবার থাকে, তাহলে আপনাকে টিভি মিডিয়ার মতো হিসাব করা হয়, আপনার লাইসেন্স নিতে হয়, আপনার এগেইনস্টে টিভি মিডিয়ার যেসব রুল আছে ওই সব রুল আপনার জন্য অ্যাপ্লিকেবল হয়, এরকম একটা ব্যাপার আছে। এবং এছাড়াও ইজিপ্ট জিনিসটা না, এটা আমি আসার আগেও জানতাম, আমি অনেক ভিডিও দেখেছি, আপনারাও রিসার্চ করলে দেখতে পারবেন ইজিপ্টের সাথে স্ক্যাম ব্যাপারটা অনেক যায়। ইজিপ্ট খুব স্ক্যামি একটা জায়গা। আমি এয়ারপোর্টে নামার সাথে সাথেই হাজার হাজার মানুষ চারদিক থেকে ট্যাক্সি লাগবে নাকি এই ধরনের কথাবার্তা বলা শুরু করলো, এবং আমি জানতাম আমি উবার নিব। আপনারা যারা ইজিপ্টে আসবেন, ইজিপ্টের এয়ারপোর্টে নামার পরে কায়রো এয়ারপোর্টে আপনি নামবেন এবং তারপরে নিচে পার্কিং লটে গেলে ওখান থেকে উবার ডাকা যায়। বাট ট্যাক্সিওয়ালাদের যখন আমি বললাম, আমি ভদ্রভাবে না করার জন্য ওনাদের বলেছি যে না ভাই আমি উবার নিব, এটা যখন আমি বলেছি তখন ওনারা সবাই না উবার তো আসলে ইজিপ্টে ইল্লিগাল, উবার ইজিপ্টে নাই, এ ধরনের কথাবার্তা বলা শুরু করলো, যেগুলো সবই আমি জানি যে আসলে মিথ্যা কথা। এরকম জিনিসপত্র চলতেই থাকলো পুরাটা সময়। আমি কায়রোতে থাকি নাই, আমি গিজায় চলে আসছি আজকে রাতেই। প্রায় 40 মিনিটের মতো লাগে। গিজায় আসার পরেও বিভিন্ন জায়গায় ট্যুর বুক করার ক্ষেত্রে বলেন বা রাস্তা দিয়ে হাঁটার সময় বিভিন্ন হোটেল থেকে ডাকাডাকির ক্ষেত্রে বলেন, জিনিসটা না আমি যদি একটু কম্পেয়ার করার চেষ্টা করি, একজন বিদেশি ঢাকা এয়ারপোর্টে নামলে তার যেরকম অনুভূতি হয়, আমি কায়রো এয়ারপোর্টে নামার পরে আমার সিমিলার অনুভূতি হয়েছে। ঢাকা এয়ারপোর্টে নামলে তো কখনো আমাদের এই অনুভূতি হয় না, কারণ আমরা বাংলাদেশি, এই কারণে আমাদের উপর এরকম হামলে পড়ে না মানুষজন, ওরা জানে যে আমাদের সাথে তেমন কোনো লাভ হবে না। বাট কায়রোতে যেহেতু আমি বিদেশি এবং ইজিপ্ট যেহেতু একটু বাংলাদেশ টাইপ এনভায়রনমেন্ট, এই কারণে ইজিপ্টের শুরুর অভিজ্ঞতাটা একটু কেমন জানি। চারদিকে তাকাইলে যার দিকেই তাকাচ্ছি, জিনিসটা এক্সপ্লেইন করাটা একটু টাফ। এমন না যে আমার কাছ থেকে কেউ টাকা ছিনতাই করে নিয়ে গেছে বা আমাকে কেউ মারছে ধরছে, এরকম কিছু না। ইউ ফিল আনসেফ ইজিপ্টের ভিতরে। তাহলে প্রশ্ন হলো, এত এত দেশ থাকতে তারপরেও কি তাহলে আমি ইজিপ্টে আসবো নাকি? উত্তর হলো অবশ্যই আসবেন, এবং কারণ হলো এইগুলা। হ্যালো, গুড মর্নিং। খুব ভালোই হয়েছে, খারাপ হয়েছে বলা যাবে না। মাত্র সকাল 7টার মতো বাজে এবং আমি উঠলাম। হোটেলের সাথেই ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্ট হয় ছাদে, যেখানে আমি গতকালকে রাত্রেবেলা ভিডিও করছিলাম। ওখানে আমি এখন আবার যাচ্ছি, দিনের বেলা পিরামিডটা দেখবো, তারপরে হোটেল ব্রেকফাস্ট, তারপরে অ্যাকচুয়ালি পিরামিডের কাছে যাবো ট্যুর গাইডের সাথে। পিরামিড ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? আমার সামনে এখন আমি দেখতে পাচ্ছি 3-4টা পিরামিড, যেটা হোটেলের ছাদ থেকে দেখা যায়। আপনাদের দেখাই ঘুরিয়ে। আমার সামনে আপনারা 4টা পিরামিড দেখতে পাচ্ছেন, যেগুলো হোটেলের ছাদ থেকে দেখা যাচ্ছে। 4টার সাইজ কিন্তু সেম না, তাই না? 2টা দেখা যাচ্ছে ভিজিবলি অনেক বড় এবং বাকি 2টা অনেক ছোট। যেগুলো বড় সেগুলো সাধারণত রাজাদের পিরামিড হতো, যেগুলো তার থেকে একটু ছোট সেগুলো রাজাদের ওয়াইফদের, এবং যেগুলো একদম ছোট সেগুলো সাধারণত রাজাদের বাচ্চাদের। এবং যদিও আমি বলছি আপনারা 4টা দেখতে পাচ্ছেন, আসলে কিন্তু এখানে 4টা থেকে বেশি আছে। এই ছোট্ট পিরামিড যেটা, এই ছোট্ট পিরামিডটার নিচে যদি আপনারা খেয়াল করেন বাম পাশে, ওখানে কিন্তু আরো কতগুলো পিরামিড দেখা যাচ্ছে। আমরা যাবো আজকে ওখানে, সব পুরো পিরামিড গুলোই ঘেটে দেখার চেষ্টা করবো, ধরে দেখার চেষ্টা করবো। ব্যাপারটা বেশ অদ্ভুত যে গিজার ভেতরে পিরামিডও আছে, আবার গিজার ভেতরে পিরামিডের ঠিক সামনেই বস্তি টস্তিও আছে। আমরা যদি পিরামিডটা বাদ দিয়ে আশপাশে
চারপাশে একটু দেখার চেষ্টা করি। খুব বেশি গ্রিনারি আছে এমন না। গিজা এবং কায়রোর এয়ার কোয়ালিটি পৃথিবীর সবচেয়ে খারাপ এয়ার কোয়ালিটিগুলোর একটা, সো ওটাও একটা ব্যাপার আছে। বাট ওভারঅল যখন পিরামিড আছে তখন অন্য সব কিছুই নেগলেক্ট করা যায় 4000 বছর আগের এই সৌন্দর্য দেখার জন্য। আয়তনের দিক থেকে যদি আপনি চিন্তা করেন, ইজিপ্ট কিন্তু বিশাল দেশ। ইউকের মতো দেশ থেকে বা ফ্রান্সের মতো দেশ থেকেও অনেক বড় ইজিপ্ট, বাট ইজিপ্টের আবার 70-80% মতো ডেজার্ট। এই কারণে যদিও দেশ অনেক বড়, বাট বেশিরভাগ মানুষ নীল নদের 2 তীর ধরেই বসবাস করে, কারণ মরুভূমির মধ্যে অবশ্যই থাকা যায় না। ইজিপ্টে যদি আপনি আসার পরিকল্পনা করেন, এই ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে যে দেশ অনেক বড় এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসপত্র আছে। আমি যেরকম 3 জায়গায় যাচ্ছি এই মুহূর্তে, আমি আছি গিজায়, বাট এরপরে আমি চলে যাব লাক্সারে এবং তারপরে আমি চলে যাব শার্ম এল শেখে, এবং এই 3 জায়গায় আমি যাচ্ছি 4 দিনের মধ্যে। অনেকগুলো ফ্লাইট নিচ্ছি, এই কারণে পসিবল হচ্ছে, না হলে পসিবল হইতো না 4 দিনের মধ্যে এই 3 জায়গায় যাওয়া। প্রথমবার আপনি যখন ভিসা পাবেন, আপনি সিঙ্গেল এন্ট্রি ভিসা পাবেন। পরের বার আবার কষ্ট করে ভিসা নেওয়ার থেকে, ইজিপ্টের ভিসা নেওয়া খুব একটা জটিল ব্যাপার না, মোটামুটি সবাই ভিসা পায় যারা চায়, বাট তারপরেও ভিসা এক্সট্রা বারবার নেওয়ার থেকে একবারে একটু বেশি সময় ধরে থেকে পুরোটা কভার করে যাওয়া মোর লজিক্যাল, যদি আপনার অন্য কোনো সমস্যা না থাকে। ওকে, আমি যদি ফুড রিভিউ করার চেষ্টা করি তাহলে খুব বাজে হবে, কারণ আমার কোনো ধারণাই নেই এসব কি। অবশ্যই আমি ডিমটা বুঝতেছি, এটা একটা ডিম। হ্যাঁ, এছাড়া কোনটা কি, এটা কোনো এক ধরনের রুটি, এটা কিছু একটা, আমার কোনো ধারণাই নেই এটা কি, এবং এটা কি তা আমি জানি না, ওটা কি এটাও আমি জানি না। এখন আমরা পিরামিড দেখতে দেখতে ব্রেকফাস্ট করব, একটু বোঝা যাচ্ছে। এই পিছনে 2-3 জন আছেন যারা ব্রেকফাস্ট বানাচ্ছেন এবং ওনাদের বললেই ওনারা সার্ভ করতেছে। ইন্টারেস্টিং ব্যাপার। হোটেলের খরচ 1300 টাকার মতো, খুব যে বেশি হোটেলের খরচ তা না, এবং 1300-র মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড। 1300 পার নাইট, 1300 টাকা, যেটা আমার কাছে মনে হয়েছে বেশ ভালো একটা ডিল। আচ্ছা, ভিডিওটা একটু থামাই, একটা খরচের কুইক হিসাব করি আমরা। ইজিপ্ট এয়ারে আমাদের রাউন্ড ট্রিপে খরচ হয়েছে $500, এবং তারপরে কায়রোয় নামার পরে কায়রো থেকে গিজায় উবারে যেতে খরচ হয়েছে $5 মতো। উবারে হোটেলে যাওয়ার পরে হোটেল থেকে ডিনার করতে গিয়েছিলাম, যেখানে খরচ হচ্ছে $6 আশপাশে বলা যায়। একটা বড় মিক্সড গ্রিল টাইপ খাবার ছিল, আমি সে রেট থেকে অনেক কমেও পাওয়া যেত, বাট $6 আমার মনে হয়েছে বেশ ভালোই একটা ডিল ছিল ওখানে। হোটেলের ছবি আমি এখানে দেওয়ার চেষ্টা করবো। হোটেলে 1 রাত থাকতে খরচ হয়েছে $13, এবং এই খরচের মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড। একটু পরেই আপনারা ট্রিপের ভিডিও দেখা শুরু করবেন, এবং এই ট্রিপ যেটা সারাদিনের ট্রিপ, গাড়ি, ইংলিশ যে বলে এরকম একজন গাইড, এবং পিরামিড সহ যা যা দেখেছি আমরা ট্রিপের ভিতরে সব কিছুর টিকিট, প্রত্যেকটায় ঢুকতে টিকিট লাগতো, সব ইনক্লুডেড, খরচ হলো $35। চলেন ট্রিপে যাওয়া যায়। ট্যুর গাইড আমাদের প্রথমে নিয়ে যাচ্ছে মেমফিসে। মেমফিস হলো ইজিপ্টের পুরানো রাজধানী। আমি ভেবেছিলাম গিজার পিরামিড দিয়ে শুরু হবে, বাট আসলে শুরু হচ্ছে মেমফিস দিয়ে, তারপরে যাওয়া হবে আরেক জায়গায়, এবং তারপরে যাওয়া হবে গিজা পিরামিডে। ইন্টারেস্টিং ফ্যাক্ট, তরমুজকে বলা হয় ম্যারেজের সিম্বল ইজিপ্টে, তার কারণ তরমুজ কেনার আগে বোঝা যায় না তরমুজ ভালো হবে নাকি খারাপ হবে। ইজিপশিয়ানরা মনে করে বিয়েও সেরকম, হাজব্যান্ড এবং ওয়াইফ একজন একজন কেমন হবে বিয়ে করার আগে জানতে পারে না, কারণে বিয়েকে বলা হয় তরমুজ। প্রায় 20 মিনিট ধরে আমরা এই খালটার পাশ দিয়ে যাচ্ছি, গাড়ি বেশ জোরে যাচ্ছে, প্রায় 80 কিলোমিটার স্পিডের উপরে, এবং রাস্তা পুরোটা ফাঁকা মোটামুটি, একটা মেরিন ড্রাইভের মতো, বাট খালটা পরিষ্কার না। এই খালটার পানি ব্যবহার করা হয় ফার্মিং এর জন্য, এবং নীল নদীর থেকেই এই খালটা এসেছে, এবং বিশাল লম্বা। অনেকক্ষণ ধরে আমি এই সেম সিনারি দেখিয়ে যাচ্ছি মেমফিস যাওয়ার পথে। ওকে, আমি এখন আছি মেমফিসে। মেমফিস হলো ইজিপ্টের পুরনো রাজধানী, যেটা আমি একটু আগে আপনাদের বলছিলাম। একসময় ইজিপ্ট 2 ভাগে ভাগ ছিল, আপার ইজিপ্ট আর লোয়ার ইজিপ্ট। পরে একটা রাজা আসে, রাজার নাম কিন্তু মেমফিস না, এবং উনি ঠিক করে পুরো ইজিপ্টকে একীভূত করে ফেলবে, এবং এরপরে এই রাজধানীটা উনি বানায়, যে রাজধানীটার নাম দেওয়া হয় মেমফিস। আপনারা ওই রাজার কিং রামজেস II বিশাল একটা মূর্তি দেখতে পারবেন এখন, যে মূর্তিটা এখানে পাওয়া গিয়েছিল। মূর্তিটা আগে দাঁড়ায় ছিল, বাট এখন মূর্তিটাকে শোয়ায় রাখা হয়েছে। আমি আপনাদের মূর্তিটা দেখাই, বিশাল একটা জিনিস। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরা মূর্তিটা, এবং মূর্তিটার বৈশিষ্ট্যটা হলো, আমি জানি না মূর্তি বলাটা জিনিসটাকে ঠিক নাকি, জিনিসটা বিশাল জিনিস, ওর অনেকগুলো বৈশিষ্ট্য আছে। ফার্স্ট বৈশিষ্ট্য যেটা, সেটা হলো এটা সিঙ্গেল লাইমস্টোন দিয়ে বানানো, একটাই পাথর কেটে কেটে খোদাই করে করে এই পুরা জিনিস বানানো হয়েছে। কিং রামজেস II 39টা বউ ছিল আমি জানি, কারণ আমাদের ট্যুর গাইড বলছে। আমি জানি না কেন উনি এত বিবাহ বউ এসবের প্রতি ভালোবাসা, বাট উনি এটা আমাদের বলছে। একটু ভালো মতো খেয়াল করলে আপনারা দেখবেন যে কিং রামজির হাতের একটা পার্ট নাই, এবং আমি আপনাকে ওই দিকে যেয়ে দেখাতে পারবো ওনার পায়ের একটা পার্টও নাই। এই দুইটা চুরি হয়ে গিয়েছে আনফর্চুনেটলি, এবং ওনার মাথার ক্রাউনের একটা জায়গাও চুরি হয়ে গিয়েছে। তারপরেও বিশাল একটা মূর্তি। আমি বারবার মূর্তি বলতেছি, আমি ঠিক জানি না মূর্তি বলাটা ঠিক হচ্ছে নাকি ব্যাপারটাকে, বাট ফ্যাসিনেটিং।
আমি যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি এখন, মেমফিস কিন্তু শুধু ওইটুকু না, এর আশপাশে বিশাল একটা অঞ্চল জুড়ে মেমফিস ছিল। বাট যেটা ওরা করেছে সেটা হলো, আপনি যদি মেমফিসে যান আপনি দেখবেন একটু পরপরে ভাঙা টেম্পল, কবুতরের বিশাল বিশাল ঘর, এনশিয়েন্ট ঘর, রেগুলার কবুতরের ঘর না, বিশাল বড় একটা টেম্পল, ছোট 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 খোপ করে কবুতরের ঘর বানানো, 4000 বছর পুরানো, খাঁচা টাচা হাবিজাবি সবকিছু। বাট এর মধ্যে থেকে যা যা উদ্ধার করা গেছে পুরো মেমফিস সাম্রাজ্যের সবকিছু এনে একটা জায়গায় রাখা হয়েছে যেন এক টিকিটে দেখা যায়, এবং সেই জায়গাটাই আসলে আমরা গিয়েছিলাম মেমফিসের সাম্রাজ্যটা দেখতে। এই জিনিসটার মধ্যে ওয়াইন বানাইতো ওই সময়, এবং এই জিনিসটা আবিষ্কার করা হয়েছে এই জায়গায় না, কাছাকাছি একটা জায়গায়, বাট তারপর এখানে এনে রাখা হয়েছে, যেটা আমি একটু আগে বললাম যাতে সবকিছু এক টিকিটে দেখা যায়। এই জন্য আমি জানি না ঠিক কতটুকু দেখা যাচ্ছে। এইখানে একটা মহিলা আছে, এই মহিলার বডিটা দিয়ে উনি এই কফিনটা প্রোটেক্ট করে রাখছে, এবং সামনে আপনারা হয়তো দেখতে পারবেন এখানে দুইটা চোখ আছে। তার কারণ কফিনের ভিতরে যখন আপনি থাকবেন তখনও তো আপনার কিছু দেখতে হবে, তাই না? বাইরের পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে ওই জিনিসটা আপনি দেখতে পারবেন ওই চোখগুলা দিয়ে। আর একটা মূর্তি, এবং আপনারা দেখতে পাচ্ছেন সিংহের পা বাট মানুষের মাথা। এই সিম্বলটার মানে হলো যে ইনি অনেক স্ট্রং ছিল এবং পাওয়ারফুল ছিল। এই সেম সিম্বলটা, যে সিংহের পা বা সিংহের বডি এবং মানুষের মাথা, এই ব্যাপারটা ইজিপ্টের বিভিন্ন মূর্তির গায়ে দেখা যায়, কারণ এটা একটা কমন ব্যাপার যে পাওয়ার বললে সিংহের সাথে তুলনা। এই মূর্তিটাও এখানে পাওয়া যায়নি, আরেক জায়গায় পাওয়া গিয়েছিল, বাট উঠায় এনে এখানে রাখা হয়েছে, কারণ এখানে ওরা একটা মিউজিয়াম টাইপ বানিয়েছে এবং টিকিট কেটে পুরো ব্যাপারটা দেখানোর একটা ব্যবস্থা করেছে। এবং এই পাশে অনেক দোকান, প্রত্যেকটা দোকানে হাবিজাবি জিনিসপত্র বেচতেছে, যার বেশিরভাগই আসলে বিক্রি হয়েছে, ইম্পোর্ট হয়েছে চায়নার থেকে। সেগুলো এমন না যে ইজিপ্টের বানানো। ইন্টারেস্টিং নেভারদালেস। জিনিসটা বেশ অদ্ভুত, একটা সাইডে পুরো পাম ট্রি আর পাম ট্রি, এবং অন্য সাইড পুরাটা বড়, শুধু মরুভূমি আর মরুভূমি। মেমফিস থেকে অ্যাবাউট 20 মিনিটের মতো গাড়ির রাইডে চলে আসা যায় সাকারায়। পিরামিড ব্যাপারটা শুরুই হয়েছিল এই সাকারা জায়গাটায়, এবং এখানে হলো পিরামিডের, পুরো পৃথিবীর পিরামিডের ইতিহাস ব্যাপারটা শুরু সাকারা থেকে, এবং পৃথিবীর সবচেয়ে প্রথম পিরামিডটাও এখানে, যে কারণে এই সাকারা জায়গাটা জরুরি। রাজা জোসের নামে একটা ফারাও ছিল, অনেকগুলো ফারাওয়ের মধ্যে রাজা জোসের বেশ জনপ্রিয় ছিল। এই লোক পৃথিবীর ইতিহাসে প্রথম যার মাথায় একটা অদ্ভুত আইডিয়া আসে। আইডিয়াটা কি? আমরা তো মরে যাব সবাই, মরার পরে আমরা শেষ হয়ে যাব, বাট হোয়াট ইফ মৃত্যুর পরেও একটা জীবন থাকে, এবং ওই জীবনে আমাদের ইহকালে যা যা জিনিসপত্র ছিল সেগুলোর দরকার হয়। এই যদি হয় সিনারিও, তাহলে ইহকালে যে জিনিসপত্র আমার ছিল ওগুলো আমি পরকালে কেমনে পাবো? তো ওইটার সলিউশন হিসেবে উনি বানায় পৃথিবীর ফার্স্ট পিরামিড সাকারায়। এবং আইডিয়াটা খুবই সিম্পল, একটা বিশাল চেম্বার থাকবে, ওই চেম্বারের ভিতরে একটা মমি থাকবে। মমিটা মেইন পার্ট না, মেইন পার্ট গুলার একটা অবভিয়াসলি, বাট একমাত্র মমি মেইন পার্ট না। মমি ছাড়াও উনার আর যা যা লাগে সবকিছু দেওয়া থাকবে ওই চেম্বারের ভিতরে। সো উনার যদি ইহকালে বিড়াল থেকে থাকে তাহলে বিড়ালের মমি বানায় পরকালে ওনার সাথে দিয়ে দেওয়া হবে। ইহকালে উনি যেই কাপে চা খাইতো ওইটা থেকে শুরু করে, যেই বিছানায় উনি শুইতে থেকে শুরু করে, ওনার যা যা জুয়েলারি ছিল, যা যা ধন সম্পদ ছিল, কাগজপত্র, বই টই, প্লেট, সবকিছু, চেয়ার টেবিল, সবকিছু একই সাথে উনার ওই পিরামিডের ভিতরে দিয়ে দেওয়া হবে, যেন পরকালে উনার কোনো কিছু শর্টেজ না পড়ে। এই ধারণার থেকেই উনি সাকারায় পৃথিবীর প্রথম পিরামিডটা বানায়। এবং সাকারায় পৃথিবীর প্রথম পিরামিডটা আছে তা না, প্রথম দিকের পিরামিডগুলোর ভিতরে কিন্তু হায়ারোগ্লিফিক দিয়ে কিছু লেখা থাকতো না। প্রথম যে পিরামিডটার ভিতরে হায়ারোগ্লিফিক দিয়ে গল্প গুজব সবকিছু লেখা, ওইটাও সাকারার ভিতরে আছে। ওয়েদারটা একটু অদ্ভুত, গরম না বাট ভয়ঙ্কর রকম ড্রাই। আই গেস মরুভূমিতে থাকলে এটা একটা অবভিয়াস কমপ্লেন, ভয়ঙ্কর ভয়ঙ্কর ধরনের ড্রাই, এবং মনে হচ্ছে গায়ের চামড়াটা আমরা ছিঁড়ে যেতে পারে এইরকম। আমি জানি না মরুভূমির মধ্যে মানুষ কিভাবে পিরামিড টাইপ জিনিসপত্র বানাইছিল এইরকম ড্রাই একটা জায়গায় থেকে। এবং এমন না যে সব ওরা দাস ছিল বা সবাইকে জোর করে মেরে মেরে বানানো হয়েছে, হ্যাঁ ওগুলাও ছিল, বাট অনেকে কিন্তু ভলান্টিয়ারি করছে, অনেকে টাকার বিনিময়ে বানাইছে। হয় গরিবী অনেক বেশি ছিল, অথবা তখনকার মানুষ আসলে অনেক বেশি শক্তিশালী ছিল এখনকার মানুষের থেকে, বা তখনকার মানুষ এর থেকে বেটার ওয়ে জানতো না। এছাড়া আর কোনো কারণ আমি দেখি না কেন এরকম একটা কঠিন জায়গায় এরকম একটা সিভিলাইজেশন বানানো হবে। তো এই সাকারাতেই আমি প্রথম পিরামিডের ভিতরে ঢুকি আমার জীবনে। এবং পিরামিডের ভিতরে যখন আপনি ঢুকবেন তখন আপনার মধ্যে দুইটা রিয়েলাইজেশন হবে, অ্যাটলিস্ট আমার মধ্যে হয়েছে, আমি জানি না আপনাদের মধ্যে হবে নাকি। প্রথম রিয়েলাইজেশন হলো মানুষ যে কত অদ্ভুত, এই ব্যাপারটা আপনি আরেকবার উপলব্ধি করতে পারবেন যে মানুষের কি কি ধরনের শখ আল্লাহ থাকতে পারে। এবং একজন যখন পিনাকালে পৌঁছায় যায়, একজনের যখন রাজা টাইপ হয়ে যায়, ফারাও টাইপ একজন হয়ে যায়, যার আর কিছুই আসলে অ্যাচিভ করার নেই, এরকম একটা সিচুয়েশনে যখন সে চলে যায়, তখন সে ওই ম্যাসলোর হায়ারার্কি অফ নিডের একদম উপরের দিকে চলে গেলে মানুষ কি কি অদ্ভুত ধরনের কাজকর্ম করতে পারে, পিরামিড ওইটার একটা ট্রু রিফ্লেকশন। এর থেকে ভালো এক্সাম্পল মনে হয় আর হতে পারে না। এটা একটা রিয়েলাইজেশন। এবং সেকেন্ড যে রিয়েলাইজেশন আপনার হবে সেটা হলো মানুষের প্রেশার। যেই পিরামিডের ভিতরে আপনি ঢুকেন, যেহেতু পিরামিড
হেভিলি টুরিস্টের একটা স্পট। সো অনেক কোটি কোটি টুরিস্ট পিরামিড ভিজিট করে প্রত্যেক দিন। তো যখনই আপনি কোনো একটা পিরামিডের ভিতর ঢুকতে যাবেন, আপনার সাথে আরো শখানেক মানুষ ঢুকবে। তো পিরামিডের ভিতরে তো বেশিরভাগ পিরামিড তো মমি আসলে থাকে না এখন আর, মমি টমি সব সরাই নিয়ে যাওয়া হয়েছে, বাট পিরামিডের ভিতরে বাকি সবকিছু ওভাবেই রেখে দেওয়া হয়েছে। ওই যে ট্রু ফিলিংটা একটা পিরামিডের ভিতরে ঢুকলে, একটা কবরের মধ্যে ঢুকতেছেন আপনি এসেনশিয়ালি, তো এই কবরের মধ্যে ঢুকলে যে ফিলটা হওয়ার কথা, ওই ফিলটা আপনি পুরোপুরি পাবেন না, কারণ আপনার এদিক থেকে একজন, এদিক থেকে একজন, ওদিক থেকে একজন, এদিক থেকে একজন, চারদিক থেকে মানুষ ছবি তুলতেছে, ভিডিও করতেছে, ট্যুর গাইডরা এক্সপ্লেইন করতেছে বিভিন্ন জিনিসপত্র। সো ওই যে একটা ফিলিং, যেটা আপনার ধারণা একটা বিশাল সাইজের পিরামিডের ভিতরে ঢুকলে, একটা কবরের ভিতরে ঢুকলে আপনার পাওয়ার কথা, এরকম যে এক্সপেকটেশন আপনার থাকবে, এটলিস্ট আমার ছিল, ওই এক্সপেকটেশন ফুলফিল হয় না টুরিস্ট প্রেসারের কারণে। এই যে লাল রংগুলা, এই রংগুলা কিন্তু, এবং কালো রংগুলাও, এই ছবিটা যদি আমরা কাছের থেকে দেখি, মাথার কাছে কালো একটা রং, তারপরে বডিতে একটা লাল রং, এই রংগুলো কিন্তু নেচার থেকে এসেছে। ফুলের সাথে ফুল বেটের ডিম মিশায় তারপরে এই রংগুলা বানানো হয়েছে। ভাবতেই অবাক লাগে যে 4000 বছর আগে ওনারা একটা ছবি আছে যে একটা বাফেলোর বাচ্চা হচ্ছে, সেই বাচ্চা খাওয়ার জন্য একটা ক্রোকোডাইল দাঁড়ায় আছে, যেটা হলো একটা লাইফ এবং ডেথের সাইন। এই দেয়ালটার পিছনেই একটা কবর ছিল। His sharp knife to take off a part of the leg of this cow in order to offer it to the princess. ভাবতে অবাক লাগে যে ট্যাক্স নিয়ে একটা কাহিনী কবরের ভিতরে ছবি দিয়ে এঁকে রাখছিল এই প্রাচীন মিশরীয়রা। এনশিয়েন্ট টাইমেও ট্যাক্স দেওয়া জরুরি ছিল। এই লোকটা যারা যারা ট্যাক্স দেয় নাই তাদের নাম লিখে রাখছে, এবং তারপরে যারা ট্যাক্স দেয় নাই তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হতো। সাকারায় যেসব রাজা ছিল তাদের বডির জিনিসপত্র মমি করার জন্য তো বের করে নেওয়া হতো, বডির ভিতরে যত অর্গান ছিল সেই সব অর্গানগুলো এই ডিপ চেম্বারটার ভিতরে রাখা হয়। তার ভিতরে কতটুকু যাচ্ছে আমি জানি না, এবং তারপরে এটা যাতে প্রোটেক্টেড থাকে প্রপারলি, এই কারণে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন কোবরা আর দূরে আসল পিরামিডগুলো। আচ্ছা, আপনার যদি ট্যুর গাইড না থাকে, আপনি যখন ইজিপ্টে ঘুরতে যাবেন, তাহলে প্রবলেম যেটা, সেটা হলো পিরামিডের ভিতরে যান, মেমফিসে যান, সাকারা যান, যেখানে যান, অনেক মানুষ আপনার কাছে বিভিন্ন জিনিসপত্র বেচতে যাবে, অনেক আরবীয়রা আপনার কাছে বিভিন্ন জিনিস বেচতে যাবে এবং পুরো এক্সপেরিয়েন্সটা নষ্ট হয়ে যাবে। সো ট্যুর গাইড রেকমেন্ডেড। বাট ট্যুর গাইড থাকলে অন্য একটা সমস্যা যেটা হবে আপনার সাথে, সেটা হলো ওই ট্যুর গাইড আপনাকে ট্যুরের পাশাপাশি বিভিন্ন জায়গায় নিয়ে যাবে, যেসব জায়গা থেকে উনি এফিলিয়েট কমিশন পায়। সো আমাকেও নিয়ে গিয়েছিল এবং দুইটা জায়গায় নিয়ে গিয়েছিল। প্রথমটা ছিল একটা প্যাপিরাস বানানো হয় কিভাবে, এরকম একটা দোকান, এবং তারপরে নিয়ে গিয়েছিল একটা জায়গায় যেখানে অ্যারোমা থেরাপি নিয়ে বিভিন্ন ধরনের পারফিউম টাইপ জিনিসপত্র বিক্রি হয়। তো জানেন নাকি আমি জানি না যে মিশরই প্রথম যারা কলম দিয়ে কাগজে লেখার ব্যাপারটা আবিষ্কার করে। এর আগে মানুষ পাথর টাথরের ভিতরে লিখতো। মিশরে প্যাপিরাস প্রথম আবিষ্কার হয়, এবং প্যাপিরাস আবিষ্কার হওয়া মনুষ্য জাতির ইতিহাসের একটা খুব বড় স্টেপিং স্টোন। কারণ এর আগে পাথরে যখন জিনিসপত্র লেখা হইতো তখন খুব বেশি জিনিস লেখা যাইতো না, পাথরে কিছু একটা লিখলে ওটা মোছাও যাইতো না, এবং পাথরে লেখা অনেক কষ্টকর। প্যাপিরাস যখন আস্তে আস্তে আসে তখন প্যাপিরাসের ভিতরে লেখা অনেক সহজ হয়ে যায়, বিশাল ইতিহাস লেখা যায়, এবং হায়ারোগ্লিফিক তখন চলে আসছে অলরেডি। সো একটা ল্যাঙ্গুয়েজ আছে খুব সুন্দর লেখার জন্য। তো মানুষ ইতিহাস সংরক্ষণের ক্ষেত্রে প্যাপিরাস বিশাল একটা ভূমিকা রেখেছে। We have two parts, the green and the inner white one. In ancient times, they using the green for making hats, mats, baskets, sandals from those. Why? This green cover, it's very flexible and also is very strong. Sir, can you cut? Try to pull. Come on, show me your muscles. We just use this inner part for making paper. So we cut it in fine slices like that. These slices have a lot of water, so easy to break. I can't make paper. We have to get the water out using the hammer. And also with the rolling pin. See? But nowadays many Egyptian women using that for hitting the husband when they come late. Now it's more flexible and also more stronger than the part. It's available now to make paper out of this one now. But this slice, it still contains a little amount of sugar. So we have to soak it in fresh water for 6 days. Every day we have to change the water. After 6 days in water, the color change it to be yellow, like that color. After 12 days in water, the color be dark or brown, like this one here. But they are the same quality, the light or the darker ones. After 6 days in water, we put a slice between two pieces of carpet. واحدة حاجة ساقعة، واحدة بس. One in horizontal, one in vertical lines, like weaving. When we complete all the stuff, we cover it, and then we leave it under press, also for another 6 days. 6 days in water, 6 days under the press. In ancient time, they using a heavy stones or rocks instead of that.
6 days and 6 days. So this is the final result. Very stronger one. Just under the press 6 days stuck together without any addition. ওখান থেকে আমি এই প্যাপিরাসটা কিনেছি, দেখানোর চেষ্টা করি আপনাদের। এই প্যাপিরাসটার দুইটা স্পেশালিটি আছে। একটা স্পেশালিটি হলো হায়ারোগ্লিফিক দিয়ে এইখানে মাকলু আর টিকলু লেখা, এটা ওয়ান। বাট সেকেন্ড স্পেশালিটি দেখার জন্য আমার লাইটটা অফ করতে হবে। সো সুন্দর ছবি, লাইট অন। এখন আমি লাইট অফ করব। সো লাইট অন করলে নর্মাল একটা ছবি, বাট লাইট অফ করলেই এটা হয়ে যায় একটা বিড়াল। আমরা এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থানে। আমার পিছনে আপনারা দেখতেছেন গ্রেট পিরামিড তিনটা, একটা দুইটা তিনটা, এই তিনটাকে বলা হয় গ্রেট পিরামিড। বাট টোটাল পিরামিড আছে কিন্তু এখানে তিনটারও বেশি, 9টার মতো পিরামিড আছে। সবকটা গ্রেট না, কিছু আছে রেগুলার পিরামিড। বাট এই কারণে এটা পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থান না। পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থান হওয়ার কারণ হলো এইখানে পিরামিডের ভিতরে রাজাদের কবর থাকতো, গ্রেট পিরামিডের ভিতরে। নর্মাল পিরামিডের ভিতরে ছোটখাটো রাজা বা বড় লোকদের কবর থাকতো। বাট এই যে পুরো মাটি, এই পুরো মাটির ভিতরে কিন্তু লাখ 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 কবর। যখনই মিশরে, আপনারা ওইদিকে দেখতে পাচ্ছেন মিশর, আমরা শহরটা দেখছি, এবং এখন আমরা দাঁড়ায় আছি মরুভূমির উপরে। শহরে যখনই কেউ মারা যেত তখনই তাকে এনে এইখানে বড় একটা গর্ত করে ফেলে দেওয়া হইতো, এবং তারপরে এই যে আমি এখন যেখানে দাঁড়ায় আছি এইখানে লাখ 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 মানুষের লাশ হয়েছে, এবং সেই লাশ আস্তে আস্তে বালিতে কনভার্ট হয়েছে। এই কারণে এটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থান, ওয়ান অফ দ্য মোস্ট ভিজিটেড টুরিস্ট প্লেসেস অন আর্থ। কোটি 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 মানুষ আসে এই জিনিস দেখতে, এই কবরটা দেখতে। ইন্টারেস্টিং ব্যাপার, পিরামিড নিয়ে আপনারা জানেন নাকি আমি ঠিক জানি না, দেখে বোঝাই যাচ্ছে যে পিরামিডটা একটা উঁচা জায়গায় বানানো এবং শহরটা একটা নিচা জায়গায়। অবভিয়াস, দেখলেই বোঝা যায়। এটা কেন? তার কারণ ওরা চেয়েছিল পিরামিডটাকে এমন একটা জায়গায় বানাইতে যেটা পুরোপুরি আলাদা শহর থেকে, পুরোপুরি ডেজার্টিশ, যেটা একটা বড় কারণ। ওরা শহরের মধ্যে কবর টবর রাখতে চায়নি। এবং সেকেন্ড যে প্রশ্নটা তাহলে আসবে সেটা হলো গিয়ে, তাহলে এত বড় পিরামিড ওরা বানাইলো কিভাবে শহরের মধ্যে? অনেক অনেক এটার পিছনের কাহিনী আছে, অত কাহিনীতে আমরা যাবো না। একটা খুব ফ্যাসিনেটিং ব্যাপার হলো, যখন শহরে বন্যা হইতো নীল নদের পানি এই পর্যন্ত চলে আসতো, এবং নীল নদের পানি কতটুকু উঠবে ওটার উপর ডিপেন্ড করে পিরামিডের হাইট ঠিক হইতো। ওরা ওয়েট করতো কবে বন্যা হবে। বন্যা যখন হইতো পানি পিরামিডের একটু উপর পর্যন্ত যাইতো, ওরা ওখানে কতগুলো পাথর বসাইতো, আর একটু উপর পর্যন্ত যাইতো, ওখানে আরো কতগুলো পাথর বসাইতো। এইভাবে কিন্তু পিরামিড হয়েছে। এবং আপনারা চিন্তা করেন, একটা পাথর 40 থেকে 50 টন, এক একটা হাতির সাইজের মতো এক একটা পাথর। ওরা বন্যার মধ্যে টেনে টেনে নিয়ে আসতো নদীর ভিতর দিয়ে, তারপরে এখানে বসাইতো। একটা পাথরও যদি এদিক ওদিক হয়ে যাইতো পিরামিড দাঁড়াইতো না। পিরামিড দাঁড়ায় আছে 4 থেকে 5 হাজার বছর ধরে। বন্যা হয়েছে, মাঝখানে ভূমিকম্প হয়েছে, কত 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 কিছু হয়েছে, পিরামিডের কিছুই হয় নাই। জাস্ট বাইরের যে লাইমস্টোন ছিল সেগুলো একটু ঝলসায় গেছে, বাট এছাড়া পিরামিডের আর কিন্তু তেমন কোনো ক্ষতি হয় নাই। ফ্যাসিনেটিং একটা ব্যাপার। এই কারণে এই পিরামিড এত এত ফেমাস। আপনারা কি জানেন পিরামিডের হাইটকে, পিরামিডের প্যারামিটার এবং হাইট, এই দুইটার ভাগ যদি দেওয়া হয় তাহলে পায়ের মান পাওয়া যায়। অদ্ভুত একটা ব্যাপার। পিরামিড নিয়ে অনেক অনেক অদ্ভুত ব্যাপার আছে যেগুলোর এখনো কোনো মীমাংসা হয়নি, এবং কেউ জানে না যে আদৌ কখনো মীমাংসা হবে নাকি। এই কারণে পিরামিড যে একটা মিস্টিরিয়াস ব্যাপার, এই মিস্ট্রিটাও একটা বড় কারণ যে কারণে পিরামিড এত ফেমাস। হাঁটছি টেম্পলের উপর দিয়ে, সব ধ্বংস হয়ে যাওয়া টেম্পল, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বড় একটা পিরামিড, অনেকগুলোর মধ্যে একটা। টেম্পলের ভিতর দিয়ে হাঁটছি আপনাদের মামি হওয়ার গল্প বলার জন্য, কিভাবে মামি বানানো হয় সেটা। বাট তার আগে আমার ক্যামেরাটা কোথাও রাখতে হবে, এই পাথরটা রাখা যাক। মমি বানানোর প্রসেসটা বেশ জটিল, বাট একদম সহজ করে যদি আমরা চিন্তা করি, ফার্স্টে মানুষ মারা যাইতো, অবশ্যই মারা না গেলে তো মমি বানানো যাবে না। এরপর এক প্রিস্ট তার নাকের ভিতর দিয়ে তার সব ব্রেইন বের করে ফেলতো, এবং পেটের নিচে কেটে বডির ভিতরে যা আছে সব বের করে ফেলতো, এবং তারপরে উনাকে লবণের মধ্যে চুবায় রাখা হয়তো 40 দিন। কারণ লবণ একটা ওয়াটার অ্যাবজর্ভার, লবণের মধ্যে যদি আপনি কিছু চুবায় রাখেন তাহলে আস্তে আস্তে লবণ লিকুইডটা শুষে নেয়। যে সেম কারণে আপনার বেশি লবণ খাওয়া উচিত না, কারণ তাহলে আপনার ওয়াটার ওয়েট অনেক বেড়ে যেতে পারে এবং আপনার ওজন বেড়ে যাবে। এরপরে ওই 40 দিন এটা করার পরে মমিফাই হয়ে যেত এটা, এবং তারপরে আস্তে আস্তে এক্সটার্নাল যে প্রসেসগুলোর ব্যাপারে আমি নিজেও অত ডিটেল জানি না, পেঁচানো হাবি যাবে, এবং অ্যাট দ্য এন্ড সব শেষে উনাকে উনার যাবতীয় যা যা আছে, বিড়াল থেকে শুরু করে, কুকুর থেকে শুরু করে, সোনা দানা থেকে শুরু করে, বিকজ মমির পুরো কনসেপ্টটাই কিন্তু যে আমার মৃত্যুর পরেও একটা জীবন আছে, ওই জীবনে আমার ইহকালে যা যা দরকার ছিল তাই দরকার হবে। সো আমি ইহকালে যদি বিড়াল পালতাম, পরকালেও আমার ওই বিড়াল দরকার, সো বিড়ালকেও মমি বানায় দিয়ে দেওয়ার সাথে আমার ইহকালে যদি সোনা দানা থাকতো, পরকালে আমার সোনা দানা দরকার। এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস, বাথরুমের একদম আমি যে মগ ব্যবহার করতাম ওইটার থেকে শুরু করে, আমি যে চায়ের কাপে চা খাইতাম ওটা থেকে শুরু করে সব কিছু কিন্তু পিরামিডের ভিতর দিয়ে দেওয়া হইতো। তার কারণ মৃত্যুর পরে আপনার কি লাগবে না লাগবে ওটা তো এদিক থেকে প্রেডিক্ট করা টাফ। মমি বানানোর ব্যাপারটা বেশ অদ্ভুত, এবং কেন যে ওরা এত কষ্ট করতো, সবাই মমি
বানাইতে পারতো না, সবার স্কিলও ছিল না এবং সবার হাতে ওই অথরিটিও ছিল না। তো মানুষ মারা গেলে তাদের যে মমি বানানো যায় এবং মমি বানানোর যে প্রসেস, ইন্টারেস্টিং জিনিস যে কেন মানুষ এত কষ্ট করতো। 1798 সালের দিকে এই পুরা ইজিপ্ট কন্ট্রোল করতো মামলুক নামে একটা সম্প্রদায়, এবং এই মামলুক সম্প্রদায়ের সাথে নেপোলিয়নের একটা বিশাল যুদ্ধ হয়। আপনারা সবাই নেপোলিয়নের নাম শুনছেন আমি জানি। নেপোলিয়ন কোন দেশের রাজা? নেপোলিয়ন ফ্রান্সের রাজা, এবং ফ্রান্স আর ইংল্যান্ড সেই সময় বিশাল শত্রু। আমি কিন্তু অটোমান সাম্রাজ্যের কথা বলতেছি, মামলুক যেটা ছিল ওটা অটোমান সাম্রাজ্যের ভিতরে ছিল। তো কাহিনী যেটা হয়, নেপোলিয়ন ঠিক করে যে নেপোলিয়ন ইজিপ্ট অ্যাটাক করবে, তার কারণ নেপোলিয়ন ইংল্যান্ডকে অত পছন্দ করতো না, বাট ইংল্যান্ডকে সরাসরি অ্যাটাক করার সাহস ওর ছিল না। এখন কাহিনী হইলো নেপোলিয়নের কিন্তু ইনফিরিয়রিটি কমপ্লেক্স ছিল। আলেকজান্ডার দ্য গ্রেটের মতো হইতে চাইতো সবসময়, বাট কখনো হইতে পারতো না, এই কারণে ওর অনেক মন টন খারাপ থাকতো। ও ঠিক করে যে ও মিশর অ্যাটাক করবে, পুরো মিশর দখল করে ফেলবে ও, এবং এই মিশর দখলের মধ্যে দিয়ে যখন মেডিটেরিয়ান সি এর দখল পেয়ে যাবে, তখন ব্রিটিশরা আর ভারতবর্ষে যাইতে পারবে না। ভারতবর্ষে তখন টিপু সুলতানের আমল চলতেছে, তো এই পথ দিয়ে যেতে হইতো নদী পথে, যেটা ব্রিটিশরা তখন আর যাইতে পারবে না, এই কারণে সবাই ভাববে যে নেপোলিয়ন অনেক ভালো একটা কাজ করছে। এই উদ্দেশ্য নিয়ে ও মিশর অ্যাটাক করতে আসে। নীলনদ ধরে ফ্রান্স থেকে নেপোলিয়ন 35,000 সৈন্য নিয়ে আলেকজান্দ্রিয়ায় নামে, এবং আলেকজান্দ্রিয়ায় নামার পরে একটা ছোটখাটো যুদ্ধ হয়। আলেকজান্দ্রিয়া সেম ডেতেই দখল হয়ে যায়, তেমন বড় কোনো যুদ্ধ হয় না, কারণ নেপোলিয়ন আসছে কত শত ফ্রান্স থেকে নতুন ধরনের প্রযুক্তি, নতুন ধরনের অস্ত্র শস্ত্র, কামান টামান নিয়ে। এইদিকে আরবদের কাছে এত পাওয়ারফুল অস্ত্র প্রতিরোধ করার কোনো ধরনের ক্ষমতাই ছিল না। আলেকজান্দ্রিয়া শহর হিসেবেও খুব বেশি বড় শহর ওই সময় পর্যন্ত হয়ে ওঠে নাই। আলেকজান্দ্রিয়া একদিনের মধ্যে দখল হয়ে যায়। আলেকজান্দ্রিয়া দখল করার পরে ওই পুরো 35,000-এর আর্মি পিরামিডের দিকে আগাতে থাকে বা গিজার দিকে আগাতে থাকে। নেপোলিয়ন যখন পুরো আর্মি নিয়ে পিরামিডের সামনে আসে বা গিজায় আসে, কায়রোতে আসে, সেই সময় একটা বড় যুদ্ধ হয়, বিশাল একটা যুদ্ধ হয়। এই যুদ্ধটাকে বলা হয় দ্য ব্যাটল অফ পিরামিড, এবং এই যুদ্ধে নেপোলিয়ন জয়লাভ করে এবং মিশর পুরাটা নেপোলিয়নের কাছে চলে যায়। আমি এখন যেখানে দাঁড়ানো, এই জায়গায় হাজার 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 লাশ পড়ে, এবং আমার ঠিক পায়ের নিচে কত কত লাখ লাখ লাশ পড়েছিল আমরা জানি না। মজার ব্যাপার হলো, যুদ্ধ যখন শেষ হয় তখন দেখা যায় যে নেপোলিয়নের যে আর্মি, ফ্রেঞ্চ যে আর্মি, ওরা সবাই কাঁদতেছে। তো অনেকে প্রশ্ন করে যে ওরা কাঁদতেছিল কেন, কাহিনী, এবং তারপরে দেখা যায় ওরা কাঁদতেছিল তার কারণ ওরা জীবনে প্রথমবারের মতো পিরামিড দেখছে, এবং তখন ওই সময় তো ইনফরমেশনের ফ্লো এরকম ছিল না, তো মানুষজন জানতো না পিরামিড বলে কিছু আছে। ওরা অনেকে জীবনে প্রথমবারের মতো জানছেই পিরামিড আছে, এবং তারপর দেখছে চোখের সামনে এরকম ভয়ঙ্কর একটা জিনিস দেখার কারণে ওরা কান্না থামাইতে পারেনি। এরপর ওরা অনেক অনেক দিন পর্যন্ত, বলে যে 2 থেকে 3 দিন পর্যন্ত ওরা পিরামিডের সামনেই বসেছিল, এবং সৈন্য সামন্তরা পিরামিডের দিকে অবাক হয়ে তাকায় ছিল এবং কান্নাকাটি করতেছিল। নেপোলিয়ন লোকটা কিন্তু খুব ভালো লোক ছিল না, উনি ইতিহাসে অনেক বিতর্কিত একটা লোক, বাট যেই কারণে আমি ওনাকে ভালো লোক ছিল না বলছি, তার কারণ ইজিপ্ট দখল করার পরে উনি ইজিপ্টের সব, মিশরের সব মসজিদের ইমামদের ডাকে একদিন, এবং ইমামদের ডেকে উনি বলে যে সবাইকে এখন থেকে তোমরা এটা বলার চেষ্টা করবা যে নেপোলিয়ন মোহাম্মদের বন্ধু। সো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হলো নেপোলিয়ন, এবং এইটার পিছনে উনি কিছু অদ্ভুত লজিক দেয় যে কেন উনি মুসলমানদের ফ্রেন্ড। উনি লজিক হিসেবে বলে যে দেখো, ওই যে অমুক জায়গায় ইংল্যান্ডের ওই গ্রামে আমরা অ্যাটাক করছিলাম, ওই গ্রামে মূর্তি পূজা হইতো, তোমরাও মূর্তি পূজা পছন্দ করো না, আমিও মূর্তি পূজা পছন্দ করি না, এই কারণে ওই গ্রাম তছনছ করে দিয়ে আসছি আমি। আবার উনি আরেকটা এক্সাম্পল হিসেবে দেয় যে ওই যে ওই দেশে খ্রিস্ট ধর্ম, সবাই যীশু খ্রিস্টের উপাসনা করে, ওই দেশ দেখো আমি অ্যাটাক করে দখল করে ফেলছি, তোমরাও এটা পছন্দ করো না যে ওরা এটার উপাসনা করুক, আমিও এটা পছন্দ করি না, এই কারণে আমাদের মনে হয় থিঙ্কিং মোটামুটি অ্যালাইক, এই কারণেই আমি মুসলমান না হইলেও আমি মুসলমানদের মতোই একজন, এবং তোমাদের এই কারণে আমাকে বন্ধু ভাবা উচিত। হাবিজাবি অনেক লজিক দেয় নেপোলিয়ন। এই লজিক কিছুদিন পর্যন্ত কাজ করে, বাট ইভেনচুয়ালি এই লজিক খুব বেশি আর কাজ করে না। যখন নেপোলিয়নের ছলচাতুরি বুঝে মানুষ আস্তে আস্তে নেপোলিয়নের উপর রাগ হওয়া শুরু করে, তখন নেপোলিয়নের মাথা গরম হয়ে যায় এবং ও কামান দিয়ে অনেকগুলো মসজিদ ভেঙে ফেলে, যার মধ্যে এই মসজিদটাও ছিল খুবই বিখ্যাত একটা মসজিদ, আপনারা অনেকেই হয়তো চিনবেন। এটা পৃথিবীর সেকেন্ড ইউনিভার্সিটি এই মসজিদটা, এবং পৃথিবীর প্রথম বা সেকেন্ড মাদ্রাসা যদি আমি ভুল না করে থাকি, আল আজহার। যখন নেপোলিয়ন এই মসজিদটা গুঁড়া করে ফেলে, তখন সবাই অবভিয়াস প্রশ্নটাই করে যে তুমি নিজেকে মুসলমানদের এত ফ্রেন্ড বলতা, তুমি মুসলমানদের এত ভাই হইছিলা, তুমি মসজিদে কেন অ্যাটাক করলা? তখন নেপোলিয়ন বলে যে যদি তোমাদের গড এত পাওয়ারফুল হইতো তাহলে আমাকে এটা করতে দিত না, বা আমি যখন এটা করতে যাইতাম আমাকে এসে আটকাইতো, যেহেতু ওরা পারে নাই, তো তোমার উচিত আমার কথা শোনা, তোমাদের গডের কথা না শোনা। এই কথা বলার পরে নেপোলিয়নের প্রতি সাধারণ ইজিপশিয়ানদের আস্তে আস্তে মাথা গরম হওয়া শুরু করে, এবং নেপোলিয়নের ফ্যান বেজ একদমই কমে যায়। নেপোলিয়ন যখন রাজা হয়, ওর প্রথম কাজগুলোর একটাই হয় পিরামিডের ভিতরে পথ বানানো মানুষের, যেন মানুষ ভিতরে ঢুকতে পারে। তার আগে কিন্তু পিরামিডের ভিতরে মানুষ ঢুকতে পারতো না, এবং এই পথ বাড়ানোর জন্য লাখ লাখ মানুষ প্রতিদিন ধরে খুঁড়ে 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 খুঁড়ে, তখন কিন্তু মানুষ জানতো না কোন দিক দিয়ে প্যাসেজ ওয়ে হবে, কোন দিক দিয়ে হবে না। এই যে পিরামিডটা আপনারা দেখতেছেন, এইটা নতুন একটা প্যাসেজ ওয়ে মাত্র গত সপ্তাহে পাওয়া গেছে, যখন আমি এই জায়গায় 2023 সালে। তো নেপোলিয়ন এটা বানায় ফেলে সাকসেসফুলি, অনেক অনেক মানুষ দিয়ে। বানানো যখন শেষ হয়, এরপরে নেপোলিয়ন একা একা পিরামিডের ভিতর যাইতো। পিরামিডের ভিতর যে উনি
বসে থাকতো এবং বসে বসে উনি পিরামিডের ভিতর কি করতো এটা কেউ জানে না। উনি ওনার সাথে কাউকে নিত না, কেউ যেতে পারতো না, উনি একা পিরামিডের ভিতর যাইতো এবং পিরামিডের ভিতরে যে না উনি নিজে ঘন্টার পর ঘন্টা, ইভেন এমনও বলা আছে কিছু কিছু বইয়ে যে উনি 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত পিরামিডের ভিতরে যে মমির সামনে বসে থাকতো। মমির সামনে বসে উনি কি করতো এটা আমরা এখন পর্যন্ত জানতে পারি নাই। নেপোলিয়নের আর্মির একটা বড় অংশ আস্তে আস্তে মারা যাওয়া শুরু করে এবং বিভিন্ন ধরনের ছোঁয়াচে টাইপ রোগ হয়। আপনি চিকেন পক্স বলেন বা মশাবাহিত রোগ যেগুলো আছে ওগুলো হয়, বাট মানুষ এটাকে কনসিডার করে যে এটা আসলে পিরামিডের অভিশাপই, কারণ যেহেতু তারা পিরামিড ধরছে, পিরামিড ধরলে বিভিন্ন ধরনের অভিশাপ হয় এবং পিরামিডের অভিশাপের কারণেই আস্তে আস্তে নেপোলিয়নের আর্মি মারা যাচ্ছে। এর মধ্যে ইংল্যান্ড আবার ঠিক করে যে না, এখন টাইম হয়েছে আমাদের মিশর ফেরত নেওয়ার, আমরা চেষ্টা করব আবার মিশর অ্যাটাক করে মিশরের মধ্যে নিজেদের যে আধিপত্য ওটা আবার নীল নদ দিয়ে এসে অ্যাটাক করে দখল করার। তো এই কাহিনী যখন চলতে থাকে এর মধ্যে নেপোলিয়ন বুঝে যায় যখন যে না, আমি মনে হয় মিশর আর রাখতে পারবো না, তখন নেপোলিয়ন পালায় যায়। পালায় যাওয়ার কাহিনীটা বেশ পিকুলিয়ার। ও এক উইকেন্ডে, একটা শুক্রবারে ওর সৈন্য সামন্তদের বলে যে আমি নীল নদ ধরে ঘুরতে যাচ্ছি, আমি 2 দিনের জন্য একটা একলা ট্যুরে যাব, এই 2 দিনের মধ্যে একলা ট্যুরের ভিতরে আমি চিন্তা করব পৃথিবী নিয়ে। এবং এই জিনিস যখন করা শুরু করে, ও নীল নদের উপরে উঠে, নীল নদের উপরে ওঠার পরে ও যে যাত্রা শুরু করে, একবারে ও ফ্রান্সে চলে যায়। ও আর ফেরত আসে না, ও নীল নদ ধরে তারপর ওশেনে পৌঁছায়, ওশেনে পৌঁছানোর পরে ও পুরাপুরি ভাবে চলে যায় হলো ফ্রান্সে। এই কাহিনীটা বেশ বেশ অদ্ভুত যে এত কষ্ট করে এসে মিশর দখল করলো, এত বড় একটা জায়গা দখল করলো, এত কিছু করলো, তারপরে শেষ পর্যন্ত আসলে ওর পালায়ে যাইতে হইলো বাঁচার জন্য। নেপোলিয়নকে যদিও মানুষ দেখতে পারে না ইজিপ্টে, বাট তারপরে নেপোলিয়নের কাছে কিন্তু ইজিপশিয়ানরা অনেকভাবেই ঋণী। নেপোলিয়ন যখন যুদ্ধ করতে আসছিল 35,000 সৈন্য নিয়ে, 35,000 সৈন্যই শুধু আনেনি, ওর সাথে অনেক স্কলারও আনছিল এবং এই স্কলাররা, এই নলেজেবল মানুষরা নেপোলিয়নের পিরামিড খোঁড়ার কারণে পিরামিডের ভেতরে যে হায়ারোগ্লিফিকের লেখাটাকা দেখছে, পার্চমেন্ট উদ্ধার করছে এবং এই সব কিছু করার কারণেই মূলত হায়ারোগ্লিফিক ব্যাপারটা এবং হায়ারোগ্লিফিকের তর্জমা, আগে কিন্তু হায়ারোগ্লিফিক ট্রান্সলেট করা যাইতো না, হায়ারোগ্লিফিকে কি লেখা কেউ বুঝতো না, বাট নেপোলিয়নের কারণে, নেপোলিয়ন যে স্কলারদের আনছিল যুদ্ধের সময়, এই কারণেই হায়ারোগ্লিফিক ট্রান্সলেশন হয় প্রথমবারের মতো এবং মানুষ ওই সময়ে এনশিয়েন্ট ইজিপশিয়ানরা কি লিখে গেছিল এই সব কিছু বোঝা শুরু করে। এই কারণে নেপোলিয়নকে কিন্তু বলা হয় ইজিপ্টোলজির ফাদার অফ ইজিপ্টোলজি। ইজিপ্টোলজি একটা ব্রাঞ্চ অফ এডুকেশন যেখানে ইজিপ্ট নিয়ে গবেষণা হয়, বেশ বেশ জনপ্রিয় একটা ব্রাঞ্চ। এবং এই যে পুরা ইজিপ্ট নিয়ে গবেষণা, আমার আজকে যে গাইড উনিও একজন ইজিপ্টোলজিস্ট, এই পুরো ব্যাপারটা হইতো না যদি নেপোলিয়ন ইজিপ্ট দখল করতে না আসতো। এই নোটেই আমরা শেষ করি যে যদিও নেপোলিয়ন খারাপ, যদিও নেপোলিয়নকে এখানকার মানুষজন অনেক খারাপ ভাবে, বাট এই ব্যাপারটা ইন্টারেস্টিং যে উনি না থাকলে ইজিপ্টোলজির মতো ব্যাপারটা হইতো না, এবং ইজিপ্টোলজি যদি না হইতো, যদি মানুষ ইজিপ্টের এই পুরো ইতিহাস জানতে না পারতো, তাহলে এত টুরিস্ট আসতো না এবং ইজিপ্ট আজকের ইজিপ্ট হইতো না, আমিও হয়তো এই ভিডিও বানাইতাম না। তো একটা খারাপ হিরো করছে খারাপ কাজ, বাট ইভেন্চুয়ালি দিন শেষে ভালোই একটা ব্যাপার হয়েছে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন স্ফিংস, আর একটা বেশ জনপ্রিয় 1 লাইমস্টোনে বানানো মূর্তি, একটা পাথরকে কেটে কেটে এরকম ভাবে বানানো হয়েছে, এই কারণেই ও ফেমাস। সাইড অ্যাঙ্গেল দেখতেছি আমরা এখন, আপনারা দেখতে পাচ্ছেন ওর কিন্তু নাক নাই। নাক না থাকার কারণ হইলো, একটু আগে নেপোলিয়নের গল্প বলতেছিলাম আপনাদের, নেপোলিয়নের যুদ্ধের মধ্যে একটা সময় নেপোলিয়ন এই জায়গায় বোমা মারছিল, কামান দাগ ছিল এবং ওই দাগ কামান ওর নাকের মধ্যে এসে পড়ছিল, যে কারণে নাক নেই। আরেকটা ব্যাপার আপনারা দেখতেছেন ওর চুলও নাই, কারণ হলো রাজারা ওই সময় চুল ঢেকে রাখত, চুলে একটা ব্যান্ড টাইপ জিনিসপত্র, স্কার্ফ টাইপ জিনিসপত্র, যে কারণে চুল দেখা যেত না। এই কারণে আপনি যদি পুরনো রাজাদের, স্পেশালি ইজিপশিয়ান রাজাদের ছবি টবি দেখেন, হায়ারোগ্লিফিকে বলেন বা ইভেন আর্ট অ্যাঙ্গেলেও যদি ছবি টবি দেখেন, দেখবেন চুল দেখা খুব কম যায় ওদের, কারণ চুল পুরোটাই ওরা ঢেকে রাখতো। মরুভূমির ভিতরে চুল খোলা রাখাটা খুব একটা বুদ্ধিমানের কাজ না। أكثر من 50 سنة من عمري أنا مقاتل مساعد Protests that began 10 years ago in Tunisia. খুব ভয়ে ভয়ে রেকর্ডটা করতে হচ্ছে, কারণ এইখানে এই ব্যাপারটা করা পুরোপুরি আনঅফিসিয়ালি ইললিগাল। অফিসিয়ালি কেউ কিছু বলে না, বাট আনঅফিসিয়ালি আপনি যদি আমার পিছনে যে মনুমেন্টটা দেখতেছেন, আমি খুব কষ্ট করে টাঙ্গুল দিয়ে দেখাচ্ছি, ওই জিনিসের ভিডিও করেন, তাহলে আপনাকে পুলিশ ধরে নিয়ে যেতে পারে, ক্যামেরা তো নিয়ে যাবে, আপনি অ্যারেস্ট হয়ে যেতে পারেন। এটার কারণ হলো 2010 সালে একটা ভয়ঙ্কর আন্দোলন হয়েছিল, আপনারা অনেকেই জানেন, যে আন্দোলনটাকে বলা হয় আরব বসন্ত বা আরব স্প্রিং ইংরেজিতে অনেকে বলে। আরবে হয়েছিল এবং কি আগের জায়গা থেকে সরে যেতে হলো, কারণ কিছু পুলিশ এসে আমাদের বলেছিল যে ভিডিও রেকর্ড করা যাবে না ওইখানে। এই কারণে আবার একটু সরে দাঁড়ালাম এবং পুরোপুরি প্রিটেন্ড করছি যে আমাকে দেখা যাচ্ছে না, ক্যামেরা অনেক দূরে একজনের হাতে দিয়ে এসেছি, যাতে বুঝতে না পারে কেউ যে আমি ভিডিও রেকর্ড করছি। অনেক পুলিশ চারদিকে এবং ব্যাপারটা একটু অদ্ভুত যে এত পুলিশ এই ব্যাপারটাকে প্রোটেক্ট করার চেষ্টা করতেছে যে এইখানে ছবি তোলা যাবে না বা ভিডিও করা যাবে না। যেটা বলছিলাম, আরব বসন্ত যখন হয় বা আরব স্প্রিং যখন হয়, তখন 4টা দেশে একসাথে আন্দোলন শুরু হয় এবং প্রত্যেকটা দেশের আন্দোলনের কাহিনীটা মোটামুটি একই। সবাই আন্দোলন করে দুর্নীতির বিরুদ্ধে, সবাই আন্দোলন করে বাজে সরকারের বিরুদ্ধে এবং সবাই ক্ষমতা পরিবর্তনের জন্য আন্দোলন শুরু করে। এবং আফ্রিকার যে 4টা দেশে আন্দোলনটা হয় তারা হলো তিউনিশিয়া, লিবিয়া, ইয়েমেন এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই ইজিপ্ট।
ইজিপ্টে এই আন্দোলনটা শুরু হয় যেখানে, ওই জায়গাটাই আমি এখন এক্স্যাক্টলি দাঁড়িয়ে আছি। জায়গাটার নাম হলো তাহরির স্কোয়ার। আমি এখন যেখানে দাঁড়িয়েছি তার ঠিক একটু পিছনে, যেখানে আপনার ওই মনুমেন্টটা দেখছেন, লম্বা মনুমেন্টটা, ওই লম্বা মনুমেন্টটার নিচে এবং তার চারদিকে একই দিনে 900-র মতো মানুষ অফিসিয়াল হিসাব মতোই মারা যায় এবং আরো অসংখ্য মানুষ আহত হয়, অসংখ্য মানুষ গুম হয় এবং অসংখ্য মানুষ অ্যারেস্ট হয়। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে কয়েক কিলোমিটার দূরে আলেকজান্দ্রিয়া নামে একটা শহর আছে। শহরটা অনেক বিখ্যাত, কারণ আলেকজান্দ্রিয়া ব্যাপারটাও অনেক জনপ্রিয়। আলেকজান্দ্রিয়ায় পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি ছিল, যেটা হারিয়ে গিয়েছে পানির নিচে। এরকম অনেক ধরনের লোকগাথা আছে এখনো। এই আলেকজান্দ্রিয়ায় একটা লোক ছিল, ওই লোকের নাম ছিল খালেদ। আমার নামের সাথে মিল, আমার নাম খালিদ, ওনার নাম খালেদ। খালিদ এগুলো মুসলিমদের জন্য খুব খুব পরিচিত একটা নাম, আপনারা জানেন। তো এই খালিদ লোকটা সাইবার ক্যাফেতে বসে একটা ভিডিও আপলোড দিয়েছিল, যে ভিডিওটা ছিল ইজিপ্ট পুলিশের দুর্নীতি নিয়ে। ইজিপ্ট পুলিশ ড্রাগ কারবার নিয়ে একটা দুর্নীতি করেছিল এবং এই ব্যাপারটা এই লোক নিজে রেকর্ডও করেনি, জাস্ট পাবলিশ করেছিল বা শেয়ার করেছিল একটা সাইবার ক্যাফে থেকে। তাকে বের করে আনা হয় এবং তারপরে তাকে মেরে ফেলা হয়। তাকে শুধুমাত্র যে মেরে ফেলা হয় তা না, তাকে পিটিয়ে মেরে ফেলা হয় এবং এই পিটিয়ে মেরে ফেলার ভিডিও 2-3 দিনের মধ্যেই ভাইরাল হয়ে যায় সব জায়গায়। এই জিনিস যখন ভাইরাল হয়ে যায় তখন মানুষ ফুঁসে ওঠে এবং সবাই বলে যে না, আমাদের করতে হবে, এবং তখন এই প্রোটেস্টটা শুরু হয়। এই প্রোটেস্টটা পুরোটাই করা হয়েছিল টেকনোলজি ব্যবহার করে। ফেসবুকে গ্রুপ খোলা হয়, যে গ্রুপের নাম দেওয়া হয় আমার নাম খালেদ। টুইটারে আই এম খালেদ এই হ্যাশট্যাগটা শুরু হয় এবং আস্তে আস্তে এই তেহরিন স্কোয়ারে মানুষ জমা হওয়া শুরু হয়। ওই সময় বিভিন্ন নিউজ আমি শিওর আপনারা দেখেছেন, আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি। 1981 সাল থেকে হোসনে মোবারক ইজিপ্ট শাসন করছিল। আপনি চিন্তা করেন, 1981 সাল থেকে 2010 সাল পর্যন্ত হোসনে মোবারক নর্মালি ইজিপ্ট শাসন করে গেছে। এবং ইজিপ্টের ক্ষেত্রে একটা কথা বলা হয় যে গত 4000 বছরে, 2015 সাল পর্যন্ত, গত 4000 বছরে এমন কোনো শাসক ছিল না, ইনক্লুডিং বর্তমান যুগের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, এমন মানুষজন, এমন কেউ ছিল না যে স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়েছে। তাদের হয় মেরে ফেলা হয়েছে বা তারা নিজেরা মরে গেছে এবং তারপরে রিপ্লেস হয়েছে, কেউ ক্ষমতা ছেড়ে দেয়নি। হোসনে মোবারক এরকম ছিল, সে ক্ষমতা ছাড়তে চায় নাই। অনেক আন্দোলন হয়েছে, অনেক দুর্নীতি হয়েছে, পুরো দেশ শেষ করে ফেলছে, বাট সে ক্ষমতা ছাড়তে রাজি হয় নাই কখনো। আন্দোলনটা যখন শুরু হয় তখন মাত্র কয়েক দিনের মধ্যে ও ক্ষমতাচ্যুত হয় এবং ও পালায় যেতে বাধ্য হয়। কোনো প্রেসিডেন্ট যখন পদত্যাগ করে তখন যা হয় তাই হয়েছে, মার্শাল ল শুরু হয়, আর্মি পুরো দেশ দখল করে ফেলে এবং আর্মির হাতে 1 বছরের মতো দেশটা থাকে। তারপরে ইলেকশন হয় এবং তারপরে নতুন সরকার আসে। নতুন সরকারও মোটামুটি খারাপ। তো কথা যেটা আসে সবার মনে সেটা হলো, আসলেই কি এই আরব স্প্রিং ব্যাপারটা সফল হয়েছে? আমার এখান থেকে যেতে হবে, আবার পুলিশ আসছে। বাকি আলাপ আমি আপনাদের সাথে অন্য কোনো লোকেশনে যেয়ে করছি। না, আনফরচুনেটলি আরব স্প্রিং সফল হয় নাই। শুধু যে সফল হয় নাই তা না, আরব স্প্রিং অনেকে মনে করবে 2010 সালে ইজিপ্টের অবস্থা যেরকম ছিল এখন আসলে ইজিপ্টের অবস্থা তার থেকেও অনেক বেশি খারাপ। দেখেন, আরব স্প্রিং একটা সরকার বদলাইছে, এইটা সত্যি। ওই আন্দোলন না হইলে একটা সরকার বদলাইতো না, হোসনে মোবারকের শাসন যেটা ছিল ওইটাই থেকে যাইতো। বাট যে আন্দোলনটা মূলত যেই কারণে হয়েছিল, দুর্নীতির বিরুদ্ধে, মিসম্যানেজমেন্টের বিরুদ্ধে, দেশকে আগায় নিয়ে যাওয়ার জন্য, ইনফ্লেশন কমানোর জন্য, বিদেশি ঋণের প্রভাব কমানোর জন্য, যে এজেন্ডাগুলো ছিল ওই এজেন্ডাগুলোর কোনোটাই বাস্তবায়ন করতে পারেনি আরব স্প্রিং। ইজিপ্টের প্রথম দিনটা শেষ হয় এখানেই। এরপর আমি তাহরির স্কোয়ারে একটা ডগ ক্যাফে টাইপ জায়গা আছে, খুবই আর্টিস্টিক, ওখানে যাই এবং ওখানে যে হাবিজাবি খাওয়া দাওয়া করি, স্ন্যাক্স। ওখানে যেতে এবং তারপর ওখান থেকে আবার এয়ারপোর্টে যেতে $8 আশপাশে খরচ হয় আমার টোটাল। তারপরে আমার ফ্লাইট টাইম চলে এসেছিল, সুতরাং ব্যাক টু এয়ারপোর্ট। তার কারণ এবার আমি যাচ্ছি লুকজর, ফারাওদের অ্যাকচুয়াল কবরস্থানের এলাকায়। কায়রো থেকে লুকজর যেতে খরচ হয়েছে $47। কালকে রাতে লুকজর এসেছি 11টার দিকে, এখন বাজে ভোর 4টা। যদি আপনি সূর্য ওঠা দেখতে চান তাহলে এয়ার বেলুনে উঠতে হবে 5:30টার দিকে, কারণ সূর্য ওঠে ভোর 6টায়। আচ্ছা, $50 মতো লাগছে এই বেলুন রাইডের জন্য, তবে এর মধ্যে সবকিছু ইনক্লুডেড। সো আপনার হোটেলে ওনারা আসবে, এসে আপনাকে নিয়ে যাবে, হোটেল থেকে আপনাকে নীলনদ পর্যন্ত নিয়ে যাওয়ার পরে একটা বোট আসবে, সেই বোট আপনাকে নীলনদ পার করে দিবে। ওই পার থেকে আরেকটা গাড়ি আবার আপনাকে পিক করবে এবং তারপরে আপনাকে হট এয়ার বেলুন যেখান থেকে উড্ডয়ন হয় ও পর্যন্ত নিয়ে যাবে। মাঝখানে বোটের ভিতরে চা কফির ব্যবস্থা আছে, এই পুরা সবকিছু ইনক্লুডেড। এবং তারপরে বেলুন রাইড শেষে আপনাকে আবার হোটেলে ফেরত দিয়ে যাবে, সব মিলায় $50। আচ্ছা, আপনি কি কখনো ভাবছেন যে বাতাসের ওজন কত? আমি অ্যাটলিস্ট কখনো ভাবিনি। এবং হট এয়ার বেলুনের যে কনসেপ্ট, আমার ধারণা ছিল যে আপনারা কি ভাবেন যে এটা মনে হয় হিলিয়াম গ্যাসে চলে। আমরা যখন বই মেলায় যাই, বাণিজ্য মেলায় যাই, তখন যে গ্যাস বেলুন বিক্রি হয়, আমার ধারণা ছিল বিশাল একটা বেলুন, বাট বেসিক্যালি গ্যাস বেলুনই। গ্যাস বেলুনের মতো করে অনেক বেশি হিলিয়াম বাতাস ভরা হয় এবং তারপরে বেলুন আস্তে আস্তে উপরে উঠে যায়। পুরোপুরি কনসেপ্ট ভুল, একদমই ব্যাপারটা এটা না। এটার যে সায়েন্স, এই সায়েন্স আরো অনেক সিম্পল। সায়েন্সটা হলো গরম বাতাস ঠান্ডা বাতাসের থেকে হালকা। সো গরম বাতাস, আমি এখানে লিখে রাখছি যে 1 কিউবিক ফুট এয়ারের ওজন যদি হয় 28 গ্রাম, এটাকে যদি আপনি গরম করেন তাহলে
তাহলে ওই ওজন কমে হয়ে যাবে 7 গ্রাম। এবং যখন একটা জিনিসের ওজন কমে ওইটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়। সো গরম বাতাস উপরের দিকে উঠে, ঠান্ডা বাতাস নিচের দিকে নামে। তো কনসেপ্টটা খুব সিম্পল। আপনি বিশাল একটা জিনিস নিবেন, বিশাল একটা বেলুন নিবেন, ওই বেলুনের ভিতরে নর্মাল বাতাস ভরবেন। আমরা যে এই বাতাস আশপাশে দেখতেছি তাই, কোনো ধরনের সিলিন্ডার থেকে ভরা হচ্ছে না, ফ্যান দিয়ে ভরা হচ্ছে নর্মালি বাইরের থেকে। ওই বাতাস ভরার পরে আপনি ওইটার ঠিক নিচে আগুন জ্বালাবেন। ওটার নিচে যখন আপনি আগুন জ্বালাবেন তখন ইমিডিয়েট ওখানে যে বাতাস আছে সেই বাতাসটা গরম হয়ে উপরের দিকে উঠে যাবে এবং উপরে ঠান্ডা বাতাস নিচের দিকে চলে আসবে। সো বেলুনটা একটু লিফট পাবে। তো এইভাবে যতবার আপনি আগুন জ্বালাবেন বেলুনটা লিফট পেতে থাকবে এবং উপরের দিকে যেতে থাকবে। এই খুব সিম্পল সায়েন্স প্রিন্সিপালের উপর ভিত্তি করে গ্যাস বেলুন যেটা মানুষ উঠে ওইটা, হট এয়ার বেলুন যেটাকে বলে, ওইটা চলে। আমার যত ট্রাভেল এক্সপিরিয়েন্স আছে তার মধ্যে হট এয়ার বেলুন ডেফিনেটলি একদম উপরের দিকে থাকবে। দুইটা কারণে। প্রথম কারণ হলো আপনি যখন হট এয়ার বেলুনে করে উপরের দিকে উঠবেন সূর্যোদয় দেখতে, তখন আপনি রিয়েলাইজ করবেন যে আশপাশে কোনো শব্দ নাই। প্লেনে যখন আপনি থাকেন তখন শব্দ টব্দ হয়, প্লেনে অনেক মানুষজন থাকে, অন্যরকম এক্সপিরিয়েন্স। ওইটার সাথে এটাকে একদমই কম্পেয়ার করা যাবে না। এটা অনেকটা একটা ড্রোনের উপর যদি আপনি বসে থাকতে পারতেন এবং ড্রোন অনেক উপরে উঠে যেত তখন আপনি কি দেখতেন ওটার সাথে আপনি কম্পেয়ার করতে পারেন। হট এয়ার বেলুনের সবচেয়ে সুন্দর ব্যাপার কিন্তু নিচের মাটি দেখা না বা সামনের প্রকৃতি দেখা না। হট এয়ার বেলুনের সবচেয়ে সুন্দর ব্যাপার আমার মতে অন্য হট এয়ার বেলুনগুলো দেখা। আপনি যখন আকাশে থাকবেন একটা হট এয়ার বেলুনের ভিতরে এবং ওখান থেকে আপনি যখন সামনে ল্যান্ডস্কেপে অনেকগুলো হট এয়ার বেলুন দেখবেন, প্রত্যেকটাই উঠতেছে এবং রং বেরঙের বিভিন্ন কালারফুল হট এয়ার বেলুন, তখন আপনার খুব সুন্দর একটা অভিজ্ঞতা হবে। যে অভিজ্ঞতাটা ইরেপ্লেসেবল। আমার মতে সবারই এটা এক্সপিরিয়েন্স করা উচিত। সো এটা এক নাম্বার কারণ। এবং সেকেন্ড কারণ হলো আপনি হট এয়ার বেলুন থেকে কি দেখছেন। লুক্সরে আপনি যখন হট এয়ার বেলুনে উঠবেন আপনি দেখবেন 3000 বছর আগের সভ্যতা, ফারাওদের সভ্যতা। সামনে থাকবে আপনার ভ্যালি অফ দ্য কিংস, সামনে থাকবে ভ্যালি অফ দ্য কুইন্স, সামনে থাকবে ওই আমলে মানুষজন কিভাবে কি বানিয়েছে। নীল নদের এক সাইডে জীবিত মানুষ থাকতো, আরেক সাইডে শুধু কবর থাকতো। কেন এক সাইডে শুধু জীবিত মানুষ থাকতো, কেন আরেক সাইডে শুধু কবর থাকতো। যেই সাইডে কবর থাকতো ওখানে কেন সূর্য অস্ত যায় সবসময়, যেই সাইডে মানুষ জীবিত থাকতো ওই সাইডে কেন সবসময় সূর্য উদয় হয়। ওই পুরো ব্যাপারটা উপরের থেকে আপনি যখন অবজার্ভ করবেন এবং চিন্তা করবেন আপনার ঠিক অন্যরকম একটা অনুভূতি হবে। এবং তার সাথে সুন্দর বাতাস তো আছেই, সকালবেলা একদমই গরম না লুক্সরে, এবং সূর্য উঠছে, পাখি টাকি ডাকছে, আপনার খুব ভালো একটা অভিজ্ঞতা হবে বেশি। আমরা সবাই ফারাউনদের চিনি, ছোটবেলায় আমরা অনেক পড়ছি যে ফারাউনরা খারাপ এই সেই। নবম যে ফারাউন ছিল 3 নম্বর কিং, বাট নবম ফারাউন বললেই আসলে বেশি চেনা যায়। উনি বেশ জনপ্রিয় ফারাউন ছিল ইন আ পজিটিভ ওয়ে, তার কারণ উনি অনেক প্রসপারিটি করছিল, 39 বছরের মতো শাসন করেছিল। এবং এই 39 বছরে উনি ইজিপ্টের অনেক চেহারা বদলাই দিয়েছিল। ইন্টারন্যাশনাল রিলেশনস বলেন, ডোমেস্টিক রিলেশন বলেন, দুই জায়গায় ওনার অনেক কৃতিত্ব ছিল। এবং ওনার এই কৃতিত্বকে সম্মান জানানোর জন্য এই 2 মূর্তি বানানো হয়েছে। এগেইন আমি মূর্তি বলতেছি, আসলে প্রবলেম মূর্তি না, আপনাদের দেখাই। এটা একটা এবং ঠিক পাশেই এটা আর একটা বিশাল জিনিস লাইমস্টোন কেটে বানানো হয়েছে। ইজিপশিয়ান বাকি জিনিসপত্রের মতোই একটা লাইমস্টোন কেটে 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 এইভাবে সাইজ করা হয়েছে জিনিসটা। এই দুইটা রাখা পিছনে ভ্যালি অফ দ্য কিং, তার ঠিক সামনে তো কবর টবর হাবিজাবি জিনিসপত্র সব পিছনে, বাট একদম সামনে এই দুইটা একটা প্রতিমূর্তি হয়ে আছে যে না এই রাজা অনেক ভালো কাজকর্ম করছিল। লুক্সরে আসার পরে আপনি প্রথমেই যে জায়গাটায় আসবেন ওটা প্রবাবলি হবে ভ্যালি অফ দ্য কিংস। তার কারণ ভ্যালি অফ দ্য কিংস সেকেন্ড বিগেস্ট কবর, যদি আমরা গিজার পরে বলার চেষ্টা করি। এবং ইন্টারেস্টিং কাহিনী হলো ফারাওদের আমরা সবাই চিনি, ফেরাউন বলে বাংলায়। উনারা যখন শাসন করা শুরু করলো ইজিপ্ট, তখন ওনারা ভাবলো যে আচ্ছা গিজা এলাকাটা যেখানে গ্রেট পিরামিড আছে ওই জায়গাটা অনেক পুরান হয়ে গেছে, ময়লা টলা হয়ে গেছে, আমরা নতুন একটা জায়গায় যে শাসন ব্যবস্থা শুরু করি। ওরা লুক্সর খুঁজে বের করলো। নীল নদ এখানে খুব সুন্দর করে আসছে এবং নীল নদের দুই পাশে খুব সুন্দর করে শাসন ব্যবস্থা বা বসবাসের এলাকা আছে। তো এখানে এসে শাসন করা শুরু করলো, এখানে ওরা ওদের মূল বসতি বানাইলো। এই কারণে আপনি অনেকটা লুক্সরকে বাংলাদেশের পূর্বাচলের সাথে তুলনা করতে পারেন, নতুন শহর হচ্ছিল ওই সময় এখানে। ভ্যালি অফ দ্য কিং এর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো সবকিছু মাটির নিচে ছিল। এখন অবশ্যই আমি এখান দিয়ে হাঁটতেছি, আমার উপরে সবকিছু কারণগুলো খুঁড়ে একদম সমান করে দেওয়া হয়েছে, বাট যখন বানানো হয়েছিল তখন সব মাটির নিচে ছিল। তার কারণ হলো কবর যেন চুরি না হয়, এটা আমি আপনাদের আগেও বলেছি। বাট অবভিয়াস প্রশ্ন যেটা আমাদের মাথায় আসবে সেটা হলো কবর চুরি না করার জন্য এইরকম জিনিস এত মানুষকে, লাখ লাখ মানুষকে দিয়ে খোঁড়ায় যদি বানানো হয়, সেই মানুষগুলো তো বলে দিতে পারে। সো তাহলে তো যেই লাউ সেই কুদুই হয়ে যাওয়ার কথা। কবর আগেও চুরি হইতো, এখনো সবাই জেনে যারা কবর আসলে কই ছিল। ওটা হয় নাই কেন, এটার উত্তর আসলে কেউ জানে না। বাট বেশিরভাগ
বেশিরভাগ মানুষ মনে করে যে যাদের দিয়ে এই কবরগুলো খোঁড়ানো হয়েছিল, ভ্যালি অফ দ্য কিংস স্পেশালি, ফারাওরা যেগুলো করেছিল তাদের সবাইকে মেরে ফেলা হয়েছে, এবং এটার আসলে অ্যাকচুয়াল উত্তর কি কেউ জানে না। বাট আমরা এটা জানি যে আমরা গিজায় যে পিরামিডগুলো দেখছি, দ্য গ্রেট পিরামিড, ওগুলা যারা বানিয়েছিল তারা হয় ভলান্টিয়ার ছিল বা তাদেরকে টাকা দেওয়া হয়েছিল, তাদেরকে ফোর্স করা হয়নি, কারণ ওখানে লুকাছাপির কোনো ব্যাপার ছিল না। আমি একটা জিনিস জানি না যে এই মরুভূমির ভিতরে 30 ডিগ্রি টেম্পারেচারে, ইজিপ্টের টেম্পারেচার সবসময় অনেক বেশি থাকে বাংলাদেশের থেকে, ইভেন দুবাইয়ের থেকেও অনেকাংশে অনেক খারাপ। মরুভূমির ভিতরে এই জায়গায় এইরকম একটা ফ্যাসিনেটিং জিনিস মানুষজন এসে দেখবে কেমনে, স্পেশালি যাদের বয়স একটু বেশি বা যারা হাঁটাহাঁটি করতে একটু কষ্ট হয়। তেমন কোনো সিস্টেম নাই, তেমন কোনো সুব্যবস্থা বলেও কিছু নাই। একটা দুইটা ভিজিটর সেন্টার আছে বাট জায়গায় জায়গায়, বাট জিনিস আসলে ইজিপ্টের দোষ দেওয়াটা উচিত হবে না। মরুভূমির ভিতরে চাইলেও হয়তো অনেক কিছু বানানো সম্ভব হয় না। এরকম একটা জায়গায় এত সুন্দর একটা জিনিস খুব বেশি মানুষ আমার মনে হয় এই কারণেই এসে দেখতে পারে না, কারণ কন্ডিশনটাই এমন মরুভূমির ভিতরে সে এনজয় করাটা পসিবল হয় না চাইলেও। আচ্ছা, ভ্যালি অফ দ্য কিংস আমি যেখানে এখন হাঁটতেছি, এখানে কিন্তু আরো অনেক টুম আছে মাটির নিচে, সবাই জানে, এবং খোঁড়াখুড়ি হচ্ছে রেগুলারলি। ওই পাশটা, পিছনটা এবং ওই দিকেও একটা বড় জায়গায় এখন যেতে দেয় না, তার কারণ ওখানে খোঁড়াখুড়ির কাজকর্ম চলতেছে। প্রতিনিয়তই সবাই এক্সপেক্ট করতেছে যে নতুন পাওয়া যাবে, এখনো পাওয়া যায় নাই, বাট মোটামুটি সবাই নিশ্চিত যে মাত্র এই কয়টা তো অবশ্যই ছিল না কবর, এর থেকে আর অনেক বেশি ছিল। ফারাওদের ডাইনেস্টি ছিল 20টা সম্ভবত, তো অনেকগুলো থাকার কথা, সব করে যেহেতু পাওয়া যায়নি, পাওয়া যাবে। ভ্যালি অফ দ্য কিং ছাড়াও ভ্যালি অফ দ্য কুইন বলেও একটা ব্যাপার আছে, কারণ কিং যেখানে ভ্যালি অফ দ্য কিং, এখানে শুধু রাজাদের কবর থাকে, বাট রাজাদের তো রানী ছিল। নেফারতিতি বলেন, ক্লিওপেট্রার যদিও পাওয়া যায় না মমি, বাট ক্লিওপেট্রা বলেন, এরকম মানুষজনদেরও তো কবর কোথাও হওয়া হয়েছিল। সেটা হলো ভ্যালি অফ দ্য কুইন, এই পাশেই নীল নদের, বাট এই জায়গায় না, আরেকটা জায়গায়। দেখা যাক, যাওয়া যায় নাকি, আমি ঠিক শিওর না, ওখানে আমি যেতে পারবো নাকি, আমার শরীরে খুব একটা যে কুল আছে এরকমও না। যারা ইজিপ্টে আসবেন আমি হাইলি রেকমেন্ড করবো অনেক সময় নিয়ে আসতে, আমার মতো 4 দিন দিয়ে না আসতে, এবং ইজিপ্টের শীতকাল খুঁজে বের করে ওই সময় আসতে। এই দুইটা হয়তো আপনাকে একটু হইলেও বাঁচাইতে পারবে, পুরোপুরি বাঁচাবে এটা আমি বলবো না, কারণ জিনিসটা আসলে কষ্টকর। এই জিনিসও কিন্তু খুঁজে বের করছিল নেপোলিয়নের কথা বারবার চলে আসতেছে, বাট এটাই সত্যি। কিন্তু এটা বানাইছিল হলো র্যামজে দ্য থার্ড, এবং এই জিনিস বানানো হয়েছিল যুদ্ধের সময় প্রোটেকশনের জন্য। অনেকগুলো পারপাস ছিল, এটা একটা টেম্পল, বাট আপনারা চারদিকের দেয়াল, একটু পরে আমরা ভিতরে যাব। যুদ্ধের সময় যেন চারদিক থেকে গোলা বারুদ নিজেদের ভিতরে চলে আসতে না পারে, এই কারণে একটা চারদিকে ওয়াল দিয়ে প্রোটেকশন লেয়ারের মতো করে বানানো হয়েছিল এই হাবু টেম্পল। চল ভিতরে যাওয়া যাক। হায়ারোগ্লিফিক দিয়ে কিন্তু স্টোরি বলা হয়, স্টোরিটা ইম্পর্টেন্ট। ওরা যে বানাইতে পারছে স্টোরি এরকম পাথর খোদাই করে করে, ওই ব্যাপারটা ইম্পর্টেন্ট। বাট সবচেয়ে ফ্যাসিনেটিং হইলো ফারাওরা কিভাবে জানলো ফায়ার এক্সটিংগুইশার কেমনে ইউজ করে। এই টেম্পলের অনেকগুলা কাজের একটা কাজ ছিল, এখানে আমুন নামে একটা গড ছিল, সম্ভবত গড অফ ফায়ার, ওনার পূজা করা হইতো। হাবু টেম্পলের সবচেয়ে ফ্যাসিনেটিং ব্যাপারগুলোর একটা হলো, এইটা ওয়ান অফ দ্য ফিউ টেম্পলস যেখানে রংগুলা সব ব্লার হয়ে যায় নাই। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে রংটা আপনারা দেখতেছেন এই জিনিসটার, এটা কিন্তু সাদা কালো, তাই না? এর মধ্যে কোনো রং টং নাই, আমার ক্যামেরার গ্লেয়ারের কারণে কিছু রং আছে, এছাড়া তেমন রং টং নাই। বাট আমরা যদি উপরে যাই, আমরা দেখতে পাবো উপরে নীল, তারপর এই জায়গাটায় নীল, গাঢ় নীল, এরকম অনেকগুলো রং দেখা যাচ্ছে। তার কারণ ওখানে রং হয়েছে এবং ওখানে রং রয়ে গিয়েছে, ওখানে রং 3500 বছর ধরে রয়ে গিয়েছে। এগুলো সব কিন্তু ন্যাচারাল ফুল টুল দিয়ে বানানো রং, এগুলো এখনো ধসে পড়ে নেই। নিজের গুলা কেন সাদামাটা হয়ে গেছে, তার কারণে এগুলো অনেক ধরা হয়েছে, এগুলো অনেক ঘষাঘষি করা হয়েছে। উপরের গুলা অত হয় নাই দেখে উপরের গুলা এখনো রয়ে গেছে। 12 মাসে যে 1 বছর হয় এবং 365 দিন, এই দিন মাসের ব্যাপারটা, পুরো ব্যাপারটাই কিন্তু ইজিপশিয়ানদের আবিষ্কার। ওদের অনেকগুলো ইন্টারেস্টিং আবিষ্কার আছে। যেমন আমি কালকে পড়তেছিলাম লিম্বের ব্যাপারটা, মানুষের যে বডি পার্ট ওগুলা প্রিজার্ভ করে রাখার যে টেকনোলজি, ওটাও ইজিপশিয়ানদের আবিষ্কার, কোনো ধারণাই ছিল না। ওকে, আমি এখন ঢুকে পড়েছি কার্নাক টেম্পলে, পৃথিবীর সবচেয়ে বড় রিলিজিয়াস স্ট্রাকচার এটা। এর থেকে বড় রিলিজিয়াস কোনো মনুমেন্ট কখনো বানানো হয়নি। হাবু থেকে সরাসরি এখানে চলে আসছি। কার্নাক টেম্পলে ঢুকার সময় প্রথমেই যে জিনিসটা আপনার চোখে লাগবে, আমারও লাগছে, সবার লাগা উচিত, সেটা হলো রাস্তার 2 সাইডে কোটি কোটি স্ফিংস। আমি দেখাই আপনাদের।
কার্নাক টেম্পল বানাইতে কতদিন লাগছিল আপনাদের মনে হয়? আমার মনে হয় না আপনি বলতে পারবেন, বলতে পারার কথা না, কারণ এই জিনিস বানাইতে, জাস্ট এটা না, এই পুরা জিনিস বানাইতে সময় লেগেছিল 1500 বছর। এখন অবভিয়াস প্রশ্ন যেটা আমাদের মাথায় আসবে সেটা হলো 1500 বছর ধরে একটা টেম্পল কেন বানানো হবে? এটার উত্তরটা আসলে অত কঠিন না। 1500 বছর লাগছে কারণ বিভিন্ন ফারাওরা যখনই যে আসে সে টেম্পলে নতুন এডিশন যুক্ত করছে, নতুন পিলার বানাইছে, নতুন দেয়াল বানাইছে, নতুন হায়ারোগ্লিফিক বসাইছে, নতুন মনুমেন্ট বানাইছে, নতুন স্ফিংস বানাইছে, সব কিছু মিলায় একদম শেষ ফারাও পর্যন্ত এসে টোটাল শুরু থেকে ধরলে 1500 বছর সময় লাগে। আমি জানি না এটা খালি আজকের দিনের জন্য নাকি এটাই নর্ম, বাট কার্নাকে ভ্যালি অফ দ্য কিংস থেকেও অনেক বেশি মানুষ, হাবুর থেকে তো অবশ্যই বেশি মানুষ, বাট ভ্যালি অফ দ্য কিংস থেকেও অনেক বেশি মানুষ। আপনাদের যদি আমি দেখাই, চারদিকে খালি মানুষ আর মানুষ, সবাই দেখতে আসছে কার্নাক টেম্পল, ইনক্লুডিং মি অফকোর্স। আমি আলাদা না এগুলোর এই ভিড়ের থেকে, বাট অনেক মানুষ আসছে। এত মানুষ আসবে আমি এক্সপেক্ট করি নাই, কেয়ার করা। আমার পিছনের এই দেয়ালে আপনারা দেখতেছেন অনেক হায়ারোগ্লিফিক টাইপ জিনিসপত্র আছে। এইটা সব দেয়ালেই ছিল, বাট এখন আর সব দেয়ালে নাই। কিছু দেয়ালে আছে, কিছু দেয়ালে নাই। এটার কারণ কি? এটার কারণ হলো এই সময় বন্যা যখন হইতো, আগে অনেক বন্যা হইতো ইজিপ্টে, এখন বন্যা অনেক কমে গেছে, ক্লাইমেট চেঞ্জ। তখন বন্যার কারণে এই পুরো জিনিসগুলো স্ট্রাইপ হয়ে গেছে, বন্যার পানি পড়তে 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 পুরো দেয়ালগুলো সমান করে ফেলছে। এই ব্যাপার বলতে বলতে আরেকটা বলে রাখি, যেহেতু আমার সামনে অনেক উঁচা উঁচা পিলার, আপনারা এখানে দেখতে পারবেন অনেক উঁচা উঁচা পিলার। ফোকাস করার চেষ্টা করি আমরা, পারফেক্ট, অনেক উঁচা উঁচা পিলার আমরা দেখতে পাচ্ছি। এত উঁচা উঁচা পিলার থাকার কারণে কার্নাককে কিন্তু ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ওপেন এয়ার টেম্পলও বলা হয়। একে তো বড় টেম্পল, বাট অবশ্যই ওপেন এয়ার টেম্পল। এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজিও আপনি ধরতে পারেন, যে যদি আপনি একটা নিশ খুঁজে বের করতে পারেন, একটা সাব সেগমেন্ট, তাহলে ওই সেগমেন্টে আপনি রাজা হইতে পারবেন। কার্নাকের এটা দরকার ছিল না, এমনিও বিশাল রিলিজিয়াস টেম্পল, বাট ও আবার একটা সাব সেগমেন্ট খুঁজে বের করছে, যে এমন সব টেম্পল যাদের উপরে কোনো ছাদ নেই, ওই লিস্টে কার্নাক উপরের দিকে। আমি জানি না ক্যামেরায় কত ভালো দেখা যাচ্ছে, এগুলো সব কিন্তু একসময় রং ছিল, একসময় প্রত্যেকটা কালারফুল ছিল, অনেক 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 রং বেরঙের জিনিস ছিল এখানে, বাট এখন সব সাদা কালো। যে কারণে আমি একটু আগে আপনাদের হাবু টেম্পলের কাহিনীতেও বলেছিলাম, সাদা কালো হওয়ার কারণ হলো এগুলো পানি পড়ছে, এগুলো মানুষ ধরছে, এবং এই সব যখন আমরা মিলাই তখন আস্তে আস্তে রং উঠে যেতে থাকে, এবং 4000 বছর যখন ওটার সাথে আপনি যুক্ত করবেন, রং যে দুই একটা আছে, এটি একটা অবাক হওয়ার মতো ব্যাপার। সেম কাহিনী যেটা আমি আপনাদের একটু আগে বলছিলাম, প্রত্যেকটা পিলারের গায়ে এই একই ব্যাপার হয়েছে, কিছু আছে বাট বেশিরভাগই আসলে নাই, স্ট্রিপার হয়ে গিয়েছে। যদিও কার্নাক টেম্পল শুরুর দিকে ছিল একদমই একটা রিলিজিয়াস মনুমেন্ট, বাট পরবর্তীতে কিন্তু এটা সরকারি কাজেও ব্যবহার করা হয়েছে, এবং হায়ারোগ্লিফিকগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। আমি হায়ারোগ্লিফিক থেকে বুঝি নেই, আমি অলরেডি পড়াশোনা করে আসছি, যে বিভিন্ন ধরনের দাপ্তরিক কাজকর্মে, রেকর্ড রাখা থেকে শুরু করে, আইন আদালত থেকে শুরু করে, জমি ট্রান্সফার থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজকর্মের জন্য এই কার্নাক টেম্পল ব্যবহার করা হইতো। এই টেম্পলের বিভিন্ন দেয়ালের সাইডে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট ছিল, যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এক একটা কাজ হ্যান্ডেল করতো। ব্যাপারটা ফ্যাসিনেটিং। আচ্ছা, আমরা সবাই ক্লিওপেট্রার নাম শুনছি, তাই না? বেশ জনপ্রিয়, অতি সুন্দর, লাস্যময়ী নারী। এই যে আমার এই পাশের লেকটা, এটা নাম হলো সেক্রেড লেক, এবং বলা হয় এখানে ক্লিওপেট্রা আসতো চিন্তা ভাবনা করার জন্য জীবন নিয়ে। উনি এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো, জীবন নিয়ে চিন্তা ভাবনা করতো, রাজ্য কিভাবে চালাবে এটা নিয়ে চিন্তা ভাবনা করতো, এবং তারপরে ফেরত যে রাজ্যের বিষয়ে বিভিন্ন ধরনের সাজেশন মানে নির্দেশ দিত। আপনারা জানেন নাকি জানি না, ক্লিওপেট্রা কিন্তু তেমন কোনো বড় রানী ছিল না। ক্লিওপেট্রার বাবারা এবং ক্লিওপেট্রার বাবা ভাই, এরা মানে বাবার ভাই এবং ক্লিওপেট্রার নিজের ভাই যারা, এদের হাতে মূলত ছিল মিশর ম্যানেজ করার ভার, এবং এই মিশর ম্যানেজ করার ভার ওনাদের দিছিল হলো আলেকজান্ডার দ্য গ্রেট। আলেকজান্ডার তখন মিশর সহ মোটামুটি ভাবে পুরো পৃথিবী শাসন করতেছে, এবং উনি যখন এই কাজ করতেছে তখন অবভিয়াস যে পুরো পৃথিবীতে ওনার একার পক্ষে শাসন করা সম্ভব না। উনি ক্লিওপেট্রার ভাইদের এবং বাবার ক্লিওপেট্রার চাচা টাচা এদেরকে দায়িত্ব দিয়েছিল মিশর ম্যানেজ করার জন্য। ক্লিওপেট্রা ওই কাজ করতে যেয়ে ভাইদের সাথে সাথে থেকেই আস্তে আস্তে ফেমাস হয়ে গেছে, বালি আসতেছে। আচ্ছা, ক্লিওপেট্রার বাবা মারা যাওয়ার সাথে সাথে ক্লিওপেট্রার বিরুদ্ধে বিদ্রোহ হয় এবং ক্লিওপেট্রার পালায় যেতে হয়। পালায় ক্লিওপেট্রা চলে যায় একদম পাশের দেশ সিরিয়ায়, এবং সিরিয়ায় ও আস্তে আস্তে আর্মি জোগাড় করা শুরু করে, কারণ ক্লিওপেট্রার মাথার মধ্যে ছিল যে না, আমি এখন পালায় আসছি ঠিক আছে, বাট ইভেনচুয়ালি আমার আবার মিশরে ফেরত যেতে হবে, এবং আমার বাবা চাচাদের যে সম্পত্তি ছিল, আমার বাবা চাচাদের যে রাজত্ব ছিল, সেটা আবার আমার দখল করতে পারতে হবে। এই টাইমটায় যখন ক্লিওপেট্রা আর্মি জোগাড় করার চেষ্টা করতেছে সিরিয়ায়, ওই সময় জুলিয়াস সিজারও ফেমাস হওয়া শুরু করছে, এবং জুলিয়াস সিজার যখন ফেমাস হওয়া শুরু করছে তখন জুলিয়াস সিজারের মাথার মধ্যে এটাই ছিল যে না, আমারও মিশর অ্যাটাক করতে হবে, কারণ মিশরের অনেক নাম ডাক শুনছি আমি। তো এই কাহিনী যখন ক্লিওপেট্রা শুনে যে জুলিয়াস সিজারও আসলে মিশর অ্যাটাক করার কথা ভাবতেছে, তখন ক্লিওপেট্রা জুলিয়াস সিজারের কাছে যায় বলে যে পুরো কাহিনী, কিভাবে ওর বাবার সাথে বিদ্রোহ হয়েছে, কিভাবে ওর ভাইদেরকে খুন করা হয়েছে, হাবিজাবি সবকিছু বলে। এবং এত সুন্দর, এত লাস্যময়ী, এত আকর্ষণীয় একজন মানুষ যখন এইভাবে এক্সপ্লেইন করতেছে কেঁদে কেটে যে মিশরের এই অবস্থা, মিশরকে রক্ষা করতে হবে, তখন জুলিয়াস সিজার ঠিক করে যে না, আমি ক্লিওপেট্রার সাথে টিম হব, এবং আমরা দুইজন মিলে আবার মিশরে অ্যাটাক করবো, এবং মিশরে পুরনো আমাদের যে ডাইনেস্টি ছিল ক্লিওপেট্রার, ওইটাই আবার ফেরত আনার চেষ্টা করব। কঠিন একটা যুদ্ধ হয়, এবং এই যুদ্ধে জুলিয়াস সিজার জয়লাভ করে, এবং ক্লিওপেট্রা আবার মিশরের শাসন ফেরত পায়। জুলিয়াস সিজার খুব ভালো ছিল, ও মিশর নিজে শাসন করার চেষ্টা করেনি, ও ক্লিওপেট্রাকে এবং ক্লিওপেট্রার এক ছোট ভাই ছিল, এই দুইজনকে মিশরের পুরো শাসন ব্যবস্থা বুঝাই দিয়ে বলে যে তোমরা শাসন চালাও, কোনো সমস্যা নেই। বাট এর মধ্যেই জুলিয়াস সিজার এবং ক্লিওপেট্রার মধ্যে ভালোবাসা হয়ে যায়, ওদের একটা বাচ্চা হয়,
এবং তার কিছুদিন পরে জুলিয়াস সিজার মারা যায়, খুন হয় অ্যাকচুয়ালি। এবং উনি যখন খুন হয় তখন ক্লিওপেট্রার উপরে চলে আসে পুরো শাসন ব্যবস্থা কন্ট্রোল করার ভার। যদিও আগে থেকে জুলিয়াস সিজার বলে রাখছিল যে না, আমি কিছু করব না, সবকিছু ক্লিওপেট্রা এবং ওর ভাই করবে, বাট সবাই বেসিক্যালি জানতো যে শাসন আসলে জুলিয়াস সিজারের। বাট জুলিয়াস সিজার যখন খুন হয় তখন পুরো ব্যাপার অফিসিয়ালি চলে আসে ক্লিওপেট্রার উপরে, যে এখন ক্লিওপেট্রা এই রানী, ওরই আসলে সবকিছু শাসন করতে হবে, আর কেউ নাই। ক্লিওপেট্রার শাসন ব্যবস্থা নিয়ে খুব বেশি ভাউকা হয়েছে এরকম না, ও মোটামুটি ভালোভাবেই মিশর শাসন করেছে এবং ওর যে মেইন কোয়ালিটি ছিল, ওর প্রতি মানুষ অনেক আকর্ষিত ছিল এবং খুব কম রাজাদের সাথে এটা হয়েছে। অনেকগুলো রাজা ছিল, আপনি যদি 5000 বছরের ইতিহাস দেখেন, মিশরের অনেক রাজা ছিল, সব রাজা রানী এত ফেমাস হইতে পারেনি। ক্লিওপেট্রা যখন শাসন করছে তখন প্রত্যেক দিন ক্লিওপেট্রার প্রাসাদের সামনে এসে মানুষ গলা কেটে সুইসাইড করতো ক্লিওপেট্রাকে একবার দেখার জন্য এবং ক্লিওপেট্রা যাতে ওদের সাথে কথা বলে এই জন্য। এরকম ছিল ক্লিওপেট্রার রূপের আকর্ষণ। কতটুকু সত্য কতটুকু গ্রিক মিথ এটা আমরা জানি না, বাট এটা বলা হয়। এছাড়াও ক্লিওপেট্রার ক্ষেত্রে যেই ব্যাপারটা হয়েছে সেটা হলো ক্লিওপেট্রা কিছুদিন পরে, জুলিয়াস সিজার মারা গেল, ক্লিওপেট্রা শাসন করতেছে, মোটামুটি ভালোভাবে শাসন করতেছে। তার ঠিক কিছুদিন পরেই ক্লিওপেট্রা আবার ভালোবাসায় জড়ায় পড়ে। এইবার যার সাথে ভালোবাসা হয় অ্যান্টনি নাম, এর সাথেও ক্লিওপেট্রার 2টা বাচ্চা হয় এবং তার কিছুদিন পরে অ্যান্টনিও মারা যায়। এই মারা যাওয়াটা যখন হয় তখন ক্লিওপেট্রা পুরোপুরিভাবে ভেঙে পড়ে। জুলিয়াস সিজারের ক্ষেত্রেও কষ্টটা পেয়েছিল, বাট অ্যান্টনি আসার পরে এবং মারা যাওয়ার পরে, যেহেতু এখন 3টা বাচ্চা হয়ে গেছে ক্লিওপেট্রার, সব মিলায় ক্লিওপেট্রা পুরোপুরিভাবে ভেঙে পড়ে এবং ও ঠিক করে যে না, ও আর শাসন ব্যবস্থা কিছু করবে না, ও শি কুইটস। তো যেটা করে, কাহিনীটা বেশ ইন্টারেস্টিং। একটা বিষধর সাপ নেয় এবং ওর 2টা বান্ধবীকে নেয়, নিয়ে ওরা 3জন মিলে একটা বদ্ধ ঘরে আটকায় যায়। ক্লিওপেট্রা নিজেই বলে যে বাইরে থেকে আমাকে লক করে দাও, কেউ আর এই দরজা খুলবা না। ওর যে 2 বান্ধবী ছিল ওরা ভলান্টিয়ার ছিল, সো ওরা রাজি হয় ক্লিওপেট্রার সাথে ক্লিওপেট্রার মৃত্যুর সময় ক্লিওপেট্রাকে সঙ্গ দেওয়ার জন্য। এবং মানুষ কেন ওকে এত ভালোবাসতো এটা কেউ জানে না, বাট এটা সত্য কাহিনী বলে সবাই মোটামুটি। এরপরে ক্লিওপেট্রা মারা যায় সাপের কামড়ে, এবং সাপের কামড়ে ক্লিওপেট্রা মারা যাওয়ার পরে ক্লিওপেট্রার বডির কি হয়েছে এটা কেউ জানে না। আপনারা জানেন অবভিয়াস যে রাজারা যখন মারা যেত তখন রাজাদের মমি বানানো হইতো, রানীরা যখন মারা যেত তখন রানীদেরও মমি বানানো হইতো। ইনফ্যাক্ট বড়লোক মানুষ যারা রাজা না রানী না কেউই না, তারাও যখন মারা যেত কখনো কখনো তারাও নিজ টাকায় নিজেদের মমি বানায় তারপরে কবর দিয়ে রেখে দিত। হয়তো তারা বড় পিরামিড পাইতো না, বাট মমি পাইতো। ক্লিওপেট্রার ক্ষেত্রে মমি বানানো হয়েছে, এটা মোটামুটি আর্কিওলজিস্টরা সবাই একমত যে না, ওর মমি বানানো হয়েছে ডেফিনেটলি। ও এত সিগনিফিকেন্ট একটা কুইন ছিল, এত পপুলার, এত জনপ্রিয় একজন রানী ছিল যে ওর মমি না বানানোর কোনো কথা না। কিন্তু ওর মমি পাওয়া যায় না, এখন পর্যন্ত ওর মমি খোঁজা হচ্ছে। কোথায় ওর মমি আছে, কোথায় ওর পিরামিড আছে এটা কেউ জানে না। প্রতিনিয়ত খোঁজা হচ্ছে এবং ধরে নেওয়া হচ্ছে যে যে কোনো সময় ক্লিওপেট্রার মমি পাওয়া যাবে, ক্লিওপেট্রার টুম্ব পাওয়া যাবে, যেটার ভিতরে ক্লিওপেট্রার মমি আছে, এবং ওইটা একটা বিশাল কাহিনী হবে। আর ওটা এখনো পাওয়া যায় নাই, 2000 বছর ধরে খোঁজা হচ্ছে, আরো কতদিন খোঁজা হবে আমরা জানি না, বাট ইভেন্চুয়ালি আমি শিওর পাওয়া যাবে। এবং যখন পাওয়া যাবে তখন ওটা একটা বিশাল ইভেন্ট হবে, কারণ এটা ক্লিওপেট্রার মমি। ক্লিওপেট্রাকে দেখা শেষ করে রওনা দিলাম শার্ম এল শেখে। শার্ম এল শেখে যেতে লুকজর থেকে $61 মতো ফ্লাইট কস্ট, এবং সারাদিনের লুকজরে ঘুরতে ট্রান্সপোর্ট কস্ট ছিল $20, যেটার মধ্যে ড্রাইভার সারাদিনই আমাদের সাথে ছিল। সো সারাদিন আমি যেখানেই যেতে চেয়েছি ড্রাইভার আমাকে ওখানে নিয়ে গেছে। দিন শেষে একদম সকাল 9টা থেকে সন্ধ্যা 7টার সময় যখন আমাকে এয়ারপোর্টে উনি নামাই দিছে, নামাই দেওয়ার পরে আমি ওনাকে $20 ইকুইভ্যালেন্ট ইজিপশিয়ান পাউন্ড দিয়েছি। পুরোটা সময় আমি যেখানেই যাইতে চাইছি উনি আমাকে নিয়ে যেতে রাজি হয়েছে। এইখানেও আমি মিক্সড রিল খেয়েছি। মিক্সড রিল ব্যাপারটা বেশ জনপ্রিয়, দেখা যাচ্ছে ইজিপ্টে সবাই মিক্সড রিল বেচতে চায় এবং মিক্সড রিল বেশ সস্তাও। আমি এখানে কোথাও ছবি টবি দেওয়ার চেষ্টা করবো। হাফের বেশি আসলে নষ্ট হয়েছে, আপনি যদি অনেক না খান তাহলে মিক্সড রিল আপনার জন্য না। লুকজরে আমি যে হোটেলে ছিলাম, যেটা থেকে নীল নদ দেখা যেত, সেই হোটেলের খরচ $40। ওটার আমি কিছু ছবি এখানে দিয়ে দিব, যেখানে আপনারা দেখে নিতে পারবেন। আমার মতে বেশ গুড ভ্যালু ফর মানি। এটার মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। ফার্স্টের হোটেলে যা ছিল এখানেও তা ছিল। ফার্স্টের হোটেল থেকে এটার দাম একটু বেশি, বাট আমার মতে দাম ডেফিনেটলি ওয়ার্থ ইট ছিল। গতকাল রাতে চলে এসেছি আমি লুকজর থেকে শার্ম এল শেখ, আবার 55 মিনিটের ফ্লাইট। বাট গতকাল রাতে ভিডিও করে নিয়ে এসে ঘুমায় গেছি। এখন যে দুপুর 1টার মতো, বিশাল ঘুম দিয়ে আমি উঠছি। আমি এখন যেখানে আছি এটা একটা পশ রিসোর্ট, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে সুইমিং পুল, আমার ঠিক সামনে সাগর। আমি সাগরের দিকে যাচ্ছি টাওয়েল কাঁধে নিয়ে, চশমা পরে নিয়ে কন্ট্যাক্ট লেন্স পরছি সাগরে নামার জন্য। সাঁতার কাটবো না, আমি সাঁতার কাটতে পারি না আসলে, বাট স্নর্কেলিং করবো। স্নর্কেলিং গিয়ার নিয়ে আসছি। শার্ম এল শেখের যেই রিসোর্টটায় আমি আছি এর নাম হলো শার্মেলিয়ন হোটেল অ্যান্ড রিসোর্ট। খুবই পশ একটা ব্যাপার। এদের এখানে লাইক এভরিথিং ইনক্লুসিভ, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এবং হিস্টোরিক্যাল কোনো কিছু নাই। জাস্ট আপনি রেড সি দেখবেন এবং পুরো রিসোর্ট এনজয় করবেন। এই কারণে এটাকে লাস্টে রাখা, কারণ ফার্স্টের 2 দিন যে পরিমাণ কষ্ট হয়েছে, আই থিঙ্ক লাস্টের দিন রিল্যাক্স করা উচিত। কালকে আমরা চলে যাবো কায়রো, তারপরে ডাবলিন। পুরো দিন আমি রিসোর্টের ভিতরেই কাটাইছি। রিসোর্টের ভাড়া $154। আমার সামনে রেড সি হলো পৃথিবীর সল্টিয়েস্ট সি। এর থেকে বেশি লবণওয়ালা সাগর কোথাও নাই।
তীরের বেশ কাছেই আসলে মাছ, এবং এর থেকে বোঝা যায় যে সি একদমই ডিস্টার্ব না, নাহলে মাছ একদম তীর পর্যন্ত চলে আসতো না। এক্স্যাক্টলি আমি লিটারেলি তীরে, এখন আমি মাত্র নামছি, এই জায়গায় আমি দেখতে পাচ্ছি মাছ, এবং পুরোটাই ভরা মাছ। উপরেও বড় বড় করে নোটিফিকেশন টাইপ জিনিসপত্র লাগানো যে মাছকে খাওয়ানো যাবে না, মাছকে খাওয়াইলে এই ক্ষতি ওই ক্ষতি ইত্যাদি। স্নর্কেলিং করে উঠলাম মাত্র। আই উইশ আমি সাঁতার পারতাম, তাহলে হয়তো আমি আরো অনেক দূর যাইতাম, বাট সাঁতার যেহেতু পারি না, খুব বেশি দূর যেতে পারি নাই। অনেক অনেক মাছ নিচে, বিভিন্ন রকমের মাছ। আপনারা যারা সাঁতার পারেন বা স্নর্কেলিং আগ্রহ আছে বা সাগরে আগ্রহ আছে ইন জেনারেল, তাদেরকে আমি অবশ্যই রেকমেন্ড করবো রেড সিতে আসতে। রেড সির সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার আমার যেটা মনে হচ্ছে, সবচেয়ে ভালো ব্যাপার আমার যেটা মনে হচ্ছে, সেটা হলো অসংখ্য অসংখ্য কোরাল এবং মাছ। গোপ্রো থাকলে আমি আপনাদের দেখাইতাম, গোপ্রো নাই, এবং আমার আইফোনকে রিস্ক দেওয়ানোর, আমি ক্যামেরাও আনি নাই, ফোন দিয়ে করতেছি এখন। রিস্ক নেওয়ার ইচ্ছা নেই আমার ফোনের, সো আপনারা দেখতে পারলেন না আনফরচুনেটলি, বাট ট্রাস্ট মি ইটস নাইস। আমি ডাবলিনেও যখন পানি দেখেছি, ডাবলিনের পানিতে এত মাছ নেই, যেহেতু অনেক ঠান্ডা। কক্সবাজারে তো নাই অনেক অনেক কারণে। রেড সির ভিতরে অনেক আছে, যেটা আপনাদের ভালো লাগবে আমার ধারণা আপনারা আসলে। আজকে আমার তেমন কোনো কিছু করার নাই, আজকে আমি হয়তো একটু পর পানিতেই নামবো বা এই রিসোর্ট ঘুরে দেখবো। শার্ম এল যে রিসোর্টে আমি এখন আছি, দামটা আমি পরে বলবো। এই রিসোর্টের সবচেয়ে ভালো ব্যাপার হলো সবকিছু ইনক্লুসিভ, সো ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স, যারা ড্রিঙ্ক করে তাদের জন্য বার, সবকিছু ইনক্লুসিভ। এবং এরা একটা ইকোসিস্টেম বানানোর চেষ্টা করছে। তো এর মধ্যে গলফ থেকে শুরু করে, চুল কাটার সুবিধা থেকে শুরু করে, স্পা থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে, এমন কিছু নাই যেটা নাই। ওরা চায় যে শার্ম এল শেখে আসবে এবং এই রিসোর্টে উঠবে, সে যেন আর এই রিসোর্ট থেকে বের না হয়। যতদিন সে শার্ম এল শেখে থাকবে, পুরোটা সময় যেন সে এই রিসোর্টের ভিতরে থাকে হয় তার। এবং আমার ধারণা বেশ ভালোভাবেই করেছে। ওগুলোর কোনোটা এক্সপ্লোর করার চেষ্টা করবো। অলরেডি আমাকে একজন এসে বললো ইয়োগা ক্লাস শুরু হচ্ছে, আমি জয়েন করতে চাই নাকি। আমি জয়েন করতে চাই না, আমি না করে দিছি। বাট একটু পর সম্ভবত একটা মুভি জিনিস শুরু হবে, মুভি নাইট বা এরকম কিছু, ওটা আমি জয়েন করবো। এই তো Applause, 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 applause. Clap, clap. Clap your hand, clap your hand, clap your hand. Yeah. The best mommy number 1, number 4. আমি তো এখনো রিসোর্টের ভিতরে, এগুলো সব রিসোর্টের বাসা। এবং এখানে আমি যা বুঝলাম, মানুষজন 1 মাস 2 মাসের জন্য থাকতে আসে, এবং বাসা টাইপ, ভিলা টাইপ অ্যাটমসফিয়ার সব। আয়ারল্যান্ডে থাকতে থাকতে আমার একটা বাজে অভ্যাস হয়েছে, আমি মানুষকে দেখলেই হাই দেই, কারণ আয়ারল্যান্ডের কাস্টম হইলো, মানে ট্রেডিশন হইলো, রাস্তায় আপনি যদি কাউকে দেখেন, আপনার ওনাকে চিনতে হবে না, ওনারা আপনাকে চিনতে হবে না, বাট দুজনকে হাই হ্যালো, দিন কেমন যাচ্ছে এরকম হয়। যারা অতি আগ্রহী তারা কথাও বলে অনেকক্ষণ ধরে, আমরা সাধারণত অত কথা বলি না, বাট হাই হ্যালো করি। তো এখানেও আমি করতেছি সবাইকে, অভ্যাস হয়ে গেছে দেখে 6 বছরের। বাট কেউ রিপ্লাই দিচ্ছে না, আমি ভাবছিলাম মানুষ কি রুড টুড নাকি। তারপর বুঝলাম যে না, এটা আসলে একটা কালচারাল থিং। সব পড়ে যাচ্ছি, সব সাগরে কিন্তু সূর্য ডুবে না, আমি জানি আপনারা জানেন। তারপরেও রেড সিতে এই সাইডে সূর্য ডুবে না, সূর্য অস্ত যায় ওই পাশে, যে পাশে সব বাড়ি টাড়ি, সাগরের এই পাশে। তো সূর্য অস্ত যাওয়া দেখা যাবে না এখান থেকে, বাট সূর্য ওঠা আপনি দেখতে পারবেন। রেড সি নিয়ে আরো কিছু কথা বলার আছে, বাট তার আগে ক্যামেরাটা কোথাও রাখতে হবে, সন্ধ্যা হয়ে যাবে। সো সন্ধ্যা অ্যাকচুয়ালি হয়ে গিয়েছে, বেশিক্ষণ আলোতে আমাকে দেখা যাবে না। পিছনে রেড সি নিয়ে এটাই সম্ভবত লাস্ট কথা। দুই সাইড অবভিয়াসলি সাগরের। এক সাইডে আমার হাতের ডান দিক যেটা, এই সাইডে আমরা পাবো ফেমাস সুয়েজ ক্যানাল। সুয়েজ ক্যানালের পরে কিন্তু ল্যান্ড বর্ডার, এবং তারপরে ল্যান্ড বর্ডারের পরেই ইউরোপ শুরু হয়ে যাবে। সো মেডিটেরিনিয়ান সি যদি আপনি ক্রস করতে পারেন, তাহলে আপনি ইউরোপে ঢুকে যেতে পারবেন। এথেন্স দিয়ে, সম্ভবত গ্রিস দিয়ে, গ্রিস দিয়ে, এবং তারপরে গ্রিস হয়ে আপনি পুরো ইউরোপ হয়ে ইউকে হয়ে ওইদিকে চলে যাবেন। তারপরে থাকবে আমেরিকা। আর এই দিক যদি আমি যাই, তাহলে রেড সি চলতে থাকবে, রেড সি চলে যায়, তারপরে আসবে অ্যারাবিয়ান সি। অ্যারাবিয়ান সি থেকে একটু উপরের দিকে গেলে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া এইসব, এবং তারপরে এইভাবে যদি আবার আমি আসি, অ্যারাবিয়ান সির একটু পরে ইন্ডিয়ান ওশেন শুরু হবে। তো এই দিকে আমাদের এশিয়া, এবং এই দিকে হলো ইউরোপ, মাঝখানে রেড সি। পুরো বিচে আমি ছাড়া কেউ নাই। আপনারা যদি দেখেন পুরাটা ফাঁকা, যতদূর চোখ যায় ফাঁকা। এখন টুরিস্ট সিজন না, এখন ইজিপ্টে অনেক গরম, তো পুরা রিসোর্টটাই মোটামুটি ভাবে ফাঁকা বলা যায়। একদম পুরো ফাঁকা তা না, আমি ব্রেকফাস্টের সময় কিছু ফ্যামিলির সাথে পরিচয় হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে, বাট মোটামুটি ভাবে ফাঁকা বলা যায়। কোনো প্রেশার নাই বা খারাপ মনে হচ্ছে না যে এত মানুষ কেন। একটা প্রশ্ন যেটা আমার মাথায় এসেছিল, আমি জানি না আপনাদের মাথায় আসবে নাকি, সেটা হলো যদি এত বড় সাগর থাকে ইজিপ্টের এক সাইডে, তাহলে যখন ইজিপ্ট রুলাররা অ্যাটাক করতে আসছিল, নেপোলিয়ন বলেন, আলেকজান্ডার বলেন, হাজার হাজার রুলার অ্যাটাক করতে আসছিল, হাজার হাজার কিং, তারা সাগর দিয়ে আসে না কেন? তারা সবাই নীল নদ দিয়ে কেন আসছে? তার কারণ হলো, এখন আমি আসি একটা রিসোর্টের ভিতরে, বাট আপনি শার্ম এল শেখ বলেন বা অন্য যেই সব সাগরের পাশের এলাকা ইজিপ্টের, সবই মরুভূমি, এবং কোনোটার মধ্যেই এমন কোনো সভ্যতা তো ছিলই না। সভ্যতা পুরোটাই হয়েছিল নীল নদের দুই পাশ ঘিরে। বাট ওইটা বাদ দিলেও এখানে এমন কোনো ন্যাচারাল রিসোর্সেসও নাই, যে কারণে আপনার মনে হবে যে না, এই জায়গায় আসলে অ্যাটাক করা উচিত। তো ওরা সাগর দিয়ে শুরুতে আসতো, বাট তারপরে ওরা নীল নদে চলে যেত, নীল নদ দিয়ে নেমে
নাইলের দুই পাশের যে সভ্যতা ছিল ওগুলো অ্যাটাক করলে আসলে অনেক সুবিধা ছিল। তারপর দিয়ে এই ফাঁকা মরুভূমিতে নেমে শার্ম এল শেখ দখল করে তেমন কোনো লাভ হইতো না ওদের। আমার ফ্লাইট 5টার সময়, আমি কায়রোতে ফেরত যাবো, বাট এখন আমার কোনো কাজ নাই। এই রিসোর্টের ভিতরে চুল কাটার ব্যবস্থা আছে, তো আমাকে আপনারা লাস্ট এরকম চুলে দেখতেছেন, একটু পরে আমি চুল কেটে অন্যরকম হয়ে যাবো। রিসোর্ট থেকে আমার এয়ারপোর্টে আসতে খরচ হয়েছিল $13 মতো। রিসোর্টের ভিতরে কোনো খরচ ছিল না, কারণ অল ইনক্লুসিভ ছিল, সো এক্সট্রা কোনো টাকা দেওয়ার কোনো জায়গাই ছিল না আসলে। বাট তারপরে শার্ম এল শেখের রিসোর্ট থেকে আবার এয়ারপোর্টে ফেরত যেতে আমার খরচ হয়েছে $20-30 আশপাশে, এবং তারপরে ওই শার্ম এল শেখের এয়ারপোর্ট থেকে কায়রোতে ফেরত যেতে যে ফ্লাইট, সেই ফ্লাইটের খরচ আরো $50। লাস্ট রাতের হোটেলে ঢুকে পড়ে ঢুকলেই প্রথমেই আমরা যা দেখতে পারবো সেটা হলো দ্য বিগ ফেমাস নাইল রিভার। হিস্টোরিয়ানদের মধ্যে একটা ডিবেট আছে যে নাইল সবচেয়ে বড় রিভার নাকি অ্যামাজন সবচেয়ে বড় রিভার, বাট এইটা নিয়ে কোনো ডিবেট নাই যে অ্যামাজনের থেকে নাইল অনেক বেশি ইম্পর্টেন্ট, বা নীল নদ আমরা বাংলায় যেটা বলি, অনেক বেশি ইম্পর্টেন্ট একটা রিভার। কারণ নীল নদ যদি না থাকতো তাহলে মিশরে ইরিগেশন বা মিশরে বেসিক্যালি মানুষের বসতি কখনোই হইতে পারতো না। কারণ নীল নদের পানি দিয়েই মূলত শাকসবজি থেকে শুরু করে যা যা ফলানো সম্ভব সব ফলাতে পেরেছে ইজিপশিয়ানরা গত 4000 বছর ধরে। এখনো নীল রিভার ইজিপ্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্থাপনা। নীল না থাকলে পুরো মিশরই থাকবে না বলে সবাই। নীল নদের ভিউ দেখার জন্য আমি যেই হোটেলে উঠেছি, এই হোটেলে 39টা ফ্লোর, আমি থাকছি 20 তলায়। কায়রোতে শেষ রাতের বেশিরভাগই আমি কাটিয়েছি খানে খালিলি যে মার্কেটটা, ওই মার্কেটে এবং নীল নদের আশপাশে হাঁটাহাঁটি করে। খানে খালিলি মার্কেটটা বেশ মামলুকদের ইন্টারেস্টিং একটা ইনভেনশন, যে 800 বছর আগে বানানো। ইজিপ্টের হিসাব যদি আপনি করেন 800 বছর আসলে কোনো দিনই না। ইজিপ্টের সবকিছু 3000 বছর আগের, 4000 বছর আগের, 5000 বছর আগের, সেখানে 800 বছর এমন কিছু না। বাট বাজারটার স্পেশালিটি হলে এই বাজারে সব পাওয়া যায়। যদিও আমি গিয়েছিলাম অনেক রাতে, আমি সব পেতে দেখি নাই, বাট রিসার্চ থেকে আমি দেখেছি যে আপনি উট থেকে শুরু করে, মুরগি থেকে শুরু করে, পিরামিডের রেপ্লিকা থেকে শুরু করে, ম্যাগনেট থেকে শুরু করে এমন কিছু নাই যা আপনি এই বাজারের ভিতর পাবেন না। আমার হাতে যে কারেন্সিটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো ইজিপশিয়ান পাউন্ড। আমার হাতে 100 টাকার একটা নোট। আজকের দিনের হিসাবে 1 ইজিপশিয়ান পাউন্ড বাংলাদেশি টাকায় 3 টাকার মতো বা 3.5 টাকার মতো, বা আপনি যদি $1 দেন তাহলে আপনি 32 থেকে 33 ইজিপশিয়ান পাউন্ড পাবেন। আপনারা জানেন নাকি জানি না, আইএমএফ এর কাছ থেকে সবচেয়ে বেশি লোন নেওয়া দেশ হলো আর্জেন্টিনা, এবং সেকেন্ড হাইয়েস্ট যে সেটা হলো এই ইজিপ্ট। ইজিপ্টের অবস্থা এত বাজে যে এই দেশের জিডিপির 40% শুধু লোন পরিশোধ করতেই ব্যয় হয়। আপনি জিনিসটা চিন্তা করেন যে জিনিসটা কত ভয়ঙ্কর, যে আপনার মাসে ইনকাম যত হচ্ছে তার 40% আপনার চলে যাচ্ছে লোন পরিশোধ করতে। এটাই ইজিপ্টের দেশ হিসেবে অবস্থা। একটা দেশের লোনের প্রেশার যদি এত বেশি থাকে তাহলে সেই দেশের সাথে যা হওয়ার ইজিপ্টের সাথে এক্স্যাক্টলি তাই হয়েছে। ইজিপ্ট ধ্বংস হয়ে যাচ্ছে। চারিদিকে গরিবি, চারিদিকে স্ক্যাম, মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে, কোনো কিছুর দামের কোনো ঠিক নাই, ইনফ্লেশন পাগলের মতো বাড়তেছে, রাস্তাঘাটে অব্যবস্থাপনা অনেক বেশি দেখা যাচ্ছে, এবং মানুষের মধ্যে একটা অস্থিরতা আপনি গেলে খেয়াল করবেন। তো প্রশ্ন হইল, ইজিপ্টের এই অবস্থা হইল কেন? ইজিপ্ট গত 6 বছরে আইএমএফ থেকে লোন নিয়েছে 4 বার। এই মুহূর্তে অফিসিয়াল মতামত বলতেছে যে ইজিপ্টের ইনফ্লেশন 20% এবং ইজিপ্টের 30%-এর বেশি মানুষ পভার্টি লাইনের নিচে। সাধারণত একবেলা যদি আপনি ঠিকঠাক মতো খেতে না পারেন আপনাকে পভার্টি লাইনের নিচে ধরা হয়, এবং ইজিপ্টের 30%-এর বেশি মানুষের এখন এই অবস্থা। এবং এই ব্যাপারটা আপনার বুঝতে হবে যে এটা আমি অফিসিয়াল নাম্বারের কথা বলতেছি। আনঅফিসিয়াল নাম্বার যে কত, সাধারণত আনঅফিসিয়াল নাম্বার অফিসিয়াল নাম্বারের থেকে আরো অনেক বেশি খারাপ হয়। কেন এই ব্যাপারটা হলো? কয়েকটা কারণ আছে, বাট মেজরলি যদি আমরা চিন্তা করি 2টা কারণ ধরা যায়। একটা হলো মিসম্যানেজমেন্ট গভর্নমেন্টের, আর্মির উপরে আননেসেসারিলি অনেক বেশি ইনভেস্টমেন্ট, এই হাবিজাবি গভর্নমেন্টের করাপশন আছে। সেকেন্ড যে কারণ সেটা হলো কোভিডের কারণে ট্রাভেল না থাকা, যেটা শ্রীলঙ্কার সাথেও হয়েছিল। আপনারা বুঝতেই পারতেছেন মিশর এইটা, যেটা ট্রাভেলের উপর খুব 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 বেশি পরিমাণে নির্ভরশীল। মানুষ পিরামিড দেখতে আসবে, মানুষ হিস্ট্রি দেখতে আসবে, ওখান থেকে ইজিপ্টের ইনকাম হবে, এটাই নর্মাল। তো যখন 2 বছর ইজিপ্টের ট্যুরিজম বন্ধ ছিল, যখন 2 বছর পর্যন্ত মানুষ আসতে পারে নাই, তখন শ্রীলঙ্কার সাথে যে ব্যাপারটা হয়েছে ইজিপ্টের সাথেও সিমিলার একটা ব্যাপার হয়েছে, বাট আরো অনেক বড় স্কেলে। অবস্থা অলরেডি খারাপ ছিল, বাট এর উপরে মরার উপর খাড়ার ঘা হিসেবে যুক্ত হয়েছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ। ইউক্রেন গম উৎপাদনে পৃথিবীতে 1 নাম্বার দেশ। সো ইউক্রেন অনেক গম এক্সপোর্ট করে, এবং ইজিপ্ট গম ইম্পোর্টের ক্ষেত্রে পৃথিবীতে 1 নাম্বার দেশ। আপনি ইজিপ্টের যেই রেস্টুরেন্টে যাই খেতে যান আপনাকে রুটি দিবে। সো গম অনেক বেশি ইউজ হয় ইজিপ্টে। এবং যখন এই যুদ্ধ শুরু হয়েছে তখন ইজিপ্টের তো গম ইম্পোর্ট করতে হবে, সো ওরা ইম্পোর্ট করতেছিল, ওদের নিজেদের ইনফ্লেশনও বাড়তেছে, সো ওদের নিজেদের ইজিপশিয়ান পাউন্ড যেটা ওইটার ভ্যালু কমতেছে, ডলারের ভ্যালু বাড়তেছে, গমের দাম বাড়তেছে, কারণ যুদ্ধ। সো সব মিলিয়ে চারিদিক থেকে এই ব্যাপারটা যখন হয়েছে, আমি
যেটা ইম্পোর্ট করি ওটার দাম বাড়তেছে, আমি যে টাকা দিয়ে দিচ্ছি সেই টাকার মান কমতেছে। সব কয়টা ইকুয়েশনই আসলে ইজিপ্টকে খুব বাজেভাবে হার্ট করেছে, যে সব কিছু রেজাল্টই হইলো এই আজকের ইকোনমি। শেষ দিনে নীল ভিউওয়ালা হোটেলে থাকতে খরচ হয়েছে $23। এগেইন গুড ভ্যালু ফর মানি। আমি এখানে ছবি টবি দেওয়ার চেষ্টা করবো। বাজারে যাওয়া, এয়ারপোর্টে যাওয়া এবং এয়ারপোর্ট থেকে আবার ফেরত আসা এবং তারপরে আবার এয়ারপোর্টে যাওয়া, সব মিলে খরচ হয়েছে $12 আশপাশে। ফ্লাইট ছিল রিটার্ন ফ্লাইট কায়রোর, সো ওইটার হিসাব আর করবো না, একদম ভিডিও শুরুর দিকে আমরা অলরেডি করে ফেলেছি। টোটাল খরচ আমি শেষ রাতটা কাটাচ্ছি নাইলের আশপাশে হাঁটাহাঁটি করে এবং এক্সপ্লোর করার চেষ্টা করে। এখন অনেক রাত হয়ে গেছে, রাত প্রায় 1টা। আমার কালকে ডাবলিনের ফ্লাইট ভোর 6টায় এবং বাসা থেকে হয়তো আমার বের হইতে হবে, হোটেল থেকে বের হইতে হবে 5টা সাড়ে 5টার দিকে। রাস্তা পুরোপুরি যে ফাঁকা তা না, রাস্তা এখনো গাড়ি আছে, বাট আমি যখন এয়ারপোর্ট থেকে এসেছিলাম তখন যেরকম ভয়ঙ্কর অবস্থা ছিল এখন ওরকম ভয়ঙ্কর অবস্থা নেই। বেশ ঠান্ডা নাইলের পারে, আমার দুই সাইডে কিন্তু নাইল, আপনারা এদিক থেকে তাকালেই দেখতে পারবেন। নাইলের পাড় দিয়ে হাঁটার চেষ্টা করছি আমি। রাস্তা দিয়ে আসলে অত ভালো ভিউ পাওয়া যায় না, আমি যা দেখলাম। ভালো ভিউটা আসলে পাওয়া যায় হোটেল থেকে। কেয়ার করা একটু হাঁটি, তারপরে হোটেলে চলে যায়, নাইল দেখতে দেখতে ঘুমায় যাব। মিশরের আমার মতে এন্ডিংটা নাইল দিয়ে হওয়া উচিত, কারণ তাহলে এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর হয়। অবশ্যই আমি মিশরে আসতে সবাইকে রেকমেন্ড করব। ঝামেলা আছে, ঝামেলা সব দেশেই থাকে, বাট এত হিস্টোরিক্যাল একটা দেশ আর কোথাও পাওয়ার চান্স খুব কম। এই 4000 থেকে 6000 বছরের হিস্ট্রি আসলে আপনি আর কোথাও চাইলেই পাবেন না। এই কারণে ডেফিনেটলি রেকমেন্ডেড। আমি দেখে রাস্তা পার হচ্ছি, আমি মরতে চাই না। ভালো থাকেন, আশা করি সবার ভালো লেগেছে এই সিরিজটা, এবং এই তো আর কিছু বলার নেই। সাবস্ক্রাইব। আপনাদের সাথে আমার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা মিশর থেকে। এটা ছিল ইজিপ্ট ট্রিপ। আমি জানি না আপনাদের ব্লগটা কেমন লাগলো, আমাকে জানাবেন। অবশ্যই চেষ্টা করবেন কমেন্টে জানাতে। ব্লগ রেকর্ড করা বেশ কষ্টকর, বাট আশা করি আপনাদেরকে কিছু জানাতে পেরেছি এবং আপনাদের ভালো লেগেছে। ভালো লাগুক বা না লাগুক, যেটাই হোক আমাকে একটু কমেন্টে জানাবেন, কারণ কমেন্টের উপরে ভিত্তি করে আমি ডিসাইড করবো যে আরো ব্লগ বানাবো নাকি বানাবো না। এমনিতে বেশ এফোর্টের কাজ, সো কমেন্টে মানুষের আগ্রহ না থাকলে আমি খুব বেশি বানানোর চেষ্টা করবো না। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।